ওকে, আমি রেসপন্সের জন্য অপেক্ষা করতেছি। যারা জয়েন করছেন অথবা যারা অলরেডি আছেন, সবাই আপনি আর্গুমেন্ট বলতে কি বুঝেন সেটা একটা সেন্টেন্সের মধ্যে একটু লেখার চেষ্টা করেন চ্যাট বক্সে। ওকে, আমি শান্ত ভাই তো অলরেডি বলেছে, আমি আর্জ করব স্পেশালি 27 and 28% সেকেন্ড ইয়ারদেরকে মেসেজে একটু ভাইকে উত্তর দিতে। কেন, মানে আর্গুমেন্টেশন বলতে তুমি কি বুঝো, মানে আর্গুমেন্ট বানানো বলতে তুমি কি বুঝো? ওকে, we have a one by Sanjida. I can see Ashfaq, Ismeta, Sriti, Naim, uh, রাহাত, সানজিদা, বৈশাখ, সৌরভ। তোমরাও একটু বলো কি জন্য তোমাদের এক লাইনে বা এক ওয়ার্ডে বলতে পারলেও আরো বেটার, যে আর্গুমেন্টেশন জিনিসটা কি বলতেছো তোমরা। ওকে, আমি কয়েকজনের রেসপন্স পাইছি। সম্ভবত সানজিদা আক্তার, দ্য লজিক্স ইন ফেভার অফ মাই স্ট্যান্ড। ওকে, নাইস। সো সবাই হয়তো একটু সময় নিচ্ছে। সো আর্গুমেন্ট ব্যাপারটা নিয়ে আজকে যেই ধরনের আলোচনা করব সেটা হচ্ছে, প্রথমে আমি একটু কি নিয়ে আজকে আলোচনা হবে এটা একটু দেখাই। প্রথমে আমরা কনসেপচুয়াল একটা আলোচনা করব, আর্গুমেন্টেশন ব্যাপারটা কি সেটা বোঝার জন্য। তারপর আর্গুমেন্টের স্ট্রাকচার কেমন হয়, মানে একটা আর্গুমেন্ট কিভাবে দিতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। থার্ড স্টেপে আলোচনা করব হাউ টু অ্যাপ্রোচ এ মোশন, একটা মোশনকে কিভাবে অ্যাপ্রোচ করব। যদিও এটা একটা ডিফারেন্ট সেশন হওয়ার কথা, বাট যেহেতু আমাকে বলা হয়েছে, আমি আর্গুমেন্টেশনের সাথে কিভাবে একটা মোশনকে অ্যাপ্রোচ করা উচিত এটা নিয়ে কথা বলবো। এবং একদম লাস্টলি কোয়েশ্চেন আনসার সেশন হবে। সো ইন দ্য মিন টাইম যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে চ্যাট বক্সে লিখে দিবেন যে ব্যাপারটা আপনি বুঝেন নাই অথবা বুঝতে চাচ্ছেন, তাইলে হবে, আমরা প্রয়োজনে এটা নিয়ে আলাপ করব। আর কোনো ধরনের এডিশন থাকলে সেটাও চ্যাট বক্সে লিখে দিবেন। আর যদি কোনো রেসপন্স আশা করি তাহলে একটু রেসপন্স জানাবেন, তাইলে ইন্টারেক্টিভ হবে সেশনটা। Argument is giving out your reasoning in favor of an idea or against it. Nice. আমি আসলে এই কথাটাই বলতে চাচ্ছি এরপরে। সো আর্গুমেন্টের কনসেপ্টটা খুব সিম্পল। মানে আপনার যে আইডিয়া আছে অথবা আপনার যে থিওরি আছে অথবা আপনি যে অ্যাকশনটা নিছেন সেটার পক্ষে কিছু রিজনিং দেওয়া। এটা হইতে পারে একটা রিজন অথবা হতে পারে একটা সেট অফ রিজন, যেন আপনি যে আইডিয়াটা নিয়ে কথা বলতেছেন অথবা যে থিওরিটার অ্যাডভোকেসি করতেছেন সেই থিওরিটাকে যেন আপনি এস্টাবলিশ করতে পারেন। সো খুব সিম্পল একটা উদাহরণ যদি দেই, যে আমি যদি বলি যে মানুষ রেগে গেলে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা বেশি। সো এটা আমি কি দেখে বুঝবো মানুষ রেগে গেলে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা বেশি? এটা তো আমার একটা স্টেটমেন্ট। মানে আমি আনলেস আমি কোনো এক্সাম্পল দিতে পারি, আনলেস আমি কোনো রিজনিং দিতে না পারি, তাহলে কিন্তু আমি এটা এস্টাবলিশ করতে পারবো না আমি যে আইডিয়াটা নিয়ে কথা বলতেছি এটা ট্রু। সো মানুষ রেগে গেলে সে ভুল সিদ্ধান্ত নিতে পারে, এটার জন্য আমার রিজনিং দিতে হবে। সো রিজনিং এ গিয়ে আমি অনেক ধরনের রিজনিং দিতে পারি। আমি বলতে পারি যে মানুষ রেগে গেলে তার কেন আসলে হিতাহিত জ্ঞান থাকে না, সে কেন আসলে তার ইমোশনকে কন্ট্রোল করতে পারে না, অথবা সে কেন ফার ফেসিং চিন্তা ভাবনা করতে পারে না রেগে গেলে। তো এই জিনিসগুলো যখন করতে পারে না সে কিন্তু বাধ্য হয় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে, মানে প্রবুকড হয়। সো এটা হচ্ছে আমার রিজনিং, যেটা দিয়ে আমি আমার আইডিয়াটাকে এস্টাবলিশ করার চেষ্টা করতেছি যে মানুষ রেগে গেলে কেন ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা বেশি। নূর হোসেন বৈশাখ এবং আশফাক হোসেনের রেসপন্স দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ। সো যে কনসেপ্টটা নিয়ে আমরা আলোচনা করতেছি এটা হচ্ছে আর্গুমেন্ট বলতে আমরা আসলে কি বুঝি। সিম্পলি আমরা একটা আইডিয়াকে যে রিজনিং দিয়ে এস্টাবলিশ করি সেটাকে সাধারণত আর্গুমেন্ট বলতে বুঝি। সো থ্যাংক ইউ। এর পরের স্লাইডে যাচ্ছি আমি। আর্গুমেন্ট আসলে কয় ধরনের? খুব সিম্পল আলোচনা। আর্গুমেন্ট বেসিক্যালি দুই ধরনের, একটা হচ্ছে প্রিন্সিপাল অথবা এটাকে আমরা নন কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্ট বলতে পারি, আর একটা হচ্ছে ইউটিলিটেরিয়ান অথবা কনসিকুয়েন্সিয়াল। সো এই জায়গাতে আমার একটা জানার বিষয় হচ্ছে, ফার্স্ট ইয়ারে যদি কেউ থেকে থাকে, সবাই তো লয়ারই, যে ফার্স্ট ইয়ারে যদি কেউ থেকে থাকে আমাকে একটু জানাও যে তোমাদের জুরিসপ্রুডেন্স মানে কতদূর ক্লাস হয়েছে, মানে কতদূর ক্লাস করতে পারছো, অথবা সেকেন্ড ইয়ারে যারা আছে তারাও জানাইতে পারো। কারণ এখানে অনেকগুলো ফিলোসফি চলে আসে যখন আর্গুমেন্ট নিয়ে কথা বলি। কারণ হচ্ছে
এবং মজার ব্যাপার হচ্ছে আমরা যখন ফার্স্ট ইয়ার জুরিসপ্রুডেন্স পড়তাম তখন এগুলো বুঝতাম না কিভাবে পাস করছি এখন আমার মনে নাই, কিন্তু এই জিনিসগুলো আমি আবার পরে থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে এসে ডিবেটের জন্য পড়ছি, পরে মনে হইলো যে আচ্ছা এগুলো তো কিছু কিছু আলোচনা ফার্স্ট ইয়ারে আমরা দেখছিলাম, সো তখন বুঝি নাই, খুব তাত্ত্বিক আলোচনা অথবা ওকে স্কুল অফ জুরিসপ্রুডেন্স পর্যন্ত বেশি দূর আগাই নাই, স্কোপ বুঝতে পারছি। সো তাত্ত্বিক আলোচনা হওয়াতে তখন ঘটনাগুলো বুঝি নাই। সো যাই হোক ওই সময়ের কিছু আলোচনা আবার ফিরে আসবে। সো যেটা মিন করতে চাচ্ছি সেটা হচ্ছে আর্গুমেন্ট দুই ধরনের, একটা হচ্ছে প্রিন্সিপাল আর একটা হচ্ছে কনসিকুয়েন্সিয়াল। সো প্রিন্সিপাল আর্গুমেন্ট কি, কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্ট কি, এটা আমাদেরকে আমরা যদি খুব থিওরিটিক্যালি বুঝতে যাই তাহলে আমাদের কাছে কঠিন লাগতে পারে। সো আমরা এক্সাম্পল ধরে বোঝার চেষ্টা করব প্রিন্সিপাল আর্গুমেন্ট কি, কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্ট কি। সো বেসিক্যালি আজকের সেশনে এই দুই ধরনের আর্গুমেন্ট নিয়ে আলোচনা হবে এবং এই দুই ধরনের আর্গুমেন্ট বুঝতে পারলে তোমাদের পক্ষে অনেক কিছু বোঝা সহজ হবে। সো আমি একটা কম্পারেটিভ আলোচনায় যাব, তাইলে আমরা বুঝতে পারবো প্রিন্সিপাল কি কনসিকুয়েন্সিয়াল কি। সো যখন আমরা বলি কোনো কিছু প্রিন্সিপালি আমি ডিসাইড করতেছি, তখন আমি রিগার্ডলেস অফ কনসিকুয়েন্স মানে ঘটনার ইমপ্যাক্ট কি অথবা কি কি প্রবলেম হইতে পারে, কার কি বেনিফিট হইতে পারে, এগুলা ছাড়াই সিদ্ধান্ত নেই। এবং খুব সহজ বাংলায় যদি বলি, এটা হচ্ছে নীতির উপর ভিত্তি করে আমি সিদ্ধান্ত নেই বা নীতিগতভাবে সিদ্ধান্ত নেই। সো ডিসিশনটা অন্যভাবে নিলে হয়তো আমার অনেক লাভ হবে, কিন্তু যেহেতু আমার নীতি সেটা না, আমি সেভাবে সিদ্ধান্ত নিব না। ব্যাপারটা হচ্ছে এইটাই প্রিন্সিপাল, অর্থাৎ আমি যে নীতির উপর দাঁড়ায় আছি অথবা আমি যে নীতি প্র্যাকটিস করি অথবা যে নীতিটা সার্বজনীনভাবে এস্টাবলিশড হয়ে আছে, সেই নীতির উপর ভিত্তি করেই আমি সিদ্ধান্ত নিচ্ছি রিগার্ডলেস অফ দ্য বেনিফিট অথবা লস। কি ধরনের লস হবে কি ধরনের লাভ হবে সেটা নিয়ে চিন্তিত না হয়ে আমি নীতির উপর যখন সিদ্ধান্ত নেই সেটা প্রিন্সিপাল আর্গুমেন্ট। আরেকটা হচ্ছে ইউটিলিটি বা কনসিকুয়েন্স। সো কনসিকুয়েন্স যখন আসে তখন আমি আসলে একটা সিদ্ধান্ত নেওয়ার সময় ভাবি এই সিদ্ধান্তটা নেওয়ার পরে কি কি ধরনের কনসিকুয়েন্স আসবে, কি কি বেনিফিট হইতে পারে, কি কি প্রবলেম অ্যারাইজ হইতে পারে, অথবা কার কার লাভ হবে, কারা কারা মার্জিনালি বেনিফিটেড হবে, এরকম অনেক ধরনের চিন্তা ভাবনা করে আমি আমার ডিসিশনের মেট্রিকটাকে চেঞ্জ করি। সো এই যে মোরাল ডিলেমা গুলা, যে যখন আমাদের সামনে একটা মোরাল ডিলেমা আসে তখন আমি কি প্রিন্সিপালের উপর ভিত্তি করে ডিসিশন নিব নাকি ইউটিলিটির উপর বা কনসিকুয়েন্সের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিব। সো এই দুইটা ডিলেমার জন্য ফিলোসোফারদের মধ্যে দুইটা স্কুল অফ থট আছে। একদল ফিলোসোফার বিশ্বাস করে যে আমাদের প্রিন্সিপালের উপর থাকা উচিত, আর একদল ফিলোসোফার বিশ্বাস করে যে মোরাল ডিলেমা আসলে অন দ্য বেসিস অফ ইউটিলিটি আমাদেরকে ডিসিশন নেওয়া উচিত। ইউটিলিটি মানে হচ্ছে ম্যাক্সিমাইজিং দ্য হ্যাপিনেস, মানে আমার হ্যাপিনেসটা যে ওয়ার্ল্ডে বেশি হবে সিদ্ধান্তটা নেওয়ার সময়। ধরো আমি খুব ছোট্ট একটা সিদ্ধান্ত নিচ্ছি যে আমি এই কাজটা করবো কিনা, তো যদি দেখি যে এই কাজটা করলে আমার হ্যাপিনেসটা যেদিকে মানে বেশি হইতেছে আমি ওইভাবেই কাজটা করব। আর প্রিন্সিপাল বলে যে না, যেভাবে রাইট, যেভাবে নীতিটা এস্টাবলিশড আমি সেভাবে করব। সো এই আলোচনাটা অনেক ডেপথ একটা ফিলোসফিক্যাল আলোচনা, আমাদের আসলে খুব বেশি ডিপে এই মুহূর্তে জানার প্রয়োজন নাই, কারণ আমাদের ফোকাস হচ্ছে আর্গুমেন্টেশন শিখবো। সো আর্গুমেন্টেশনের কনসেপ্ট শেখানোর জন্য আমরা ফিলোসফি, প্রিন্সিপাল এবং ইউটিলিটি আলোচনাটা করতেছি বেসিক্যালি। বাট এটা কিন্তু অনেক বড় আলোচনা, মানে ফিলোসফির একটা বড় অংশ জুড়ে এই আলোচনা আছে প্রিন্সিপাল ভার্সেস ইউটিলিটি। তা আমরা এত ডেপথে যাচ্ছি না, একটা বা দুইটা এক্সাম্পল দিয়ে একটু আলোচনা করি তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে মেট্রিকটা কিভাবে কাজ করে। তো এই যে একটা এক্সাম্পল ছবি দিলাম, রাইট নট টু বি টর্চার্ড আন্ডার এনি সার্কামস্টেন্সেস, এটা খুব কমন একটা মানে থট এক্সপেরিমেন্ট। ওকে, তাফহিমুল ইসলাম, থ্যাংক ইউ। এখানে কান্টেরও কিছু কথাবার্তা আছে, কান্টও বিষয়টা মানে এইভাবে প্রিন্সিপালের ভিত্তিতে দেখে। সো এরপরে যেটা হলো থট এক্সপেরিমেন্টটা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, সেটা হচ্ছে ধরো যে মানে দুইটা এক্সাম্পল আছে, কোনটা দিব? আচ্ছা ধরো যে খুব সহজ এক্সাম্পল, যে সাগরের পাড়ে একটা লোক দাঁড়ায় আছে, মানে একদল মানে ধরো 10 জন মানুষ, ওদেরকে একটা সন্ত্রাসী আটক করে রাখছে, এখন মেরে ফেলবে বা কিছু একটা করবে, জোরপূর্বক আটক করে রাখছে। সো ইন দ্য মিন টাইম সাগরের পাড় দিয়ে আরো একজন মানুষ যাচ্ছিল, নিরীহ খুব সাধারণ প্রকৃতির মানুষ। তো সন্ত্রাসীরা তাকে ডেকে আনলো, এনে বললো যে এই 10 জনের মধ্যে যে কোনো একজনকে যদি তুমি গুলি করে মারো তাহলে বাকি 9 জনকে আমি ছেড়ে দিব, আর তুমি যদি কাউকে না মারো তাহলে 10 জনকেই আমি মেরে ফেলবো। সো ওই যে সাধারণ নিরীহ মানুষ উনি কি করবে? এখন ওনাকে একটা ডিসিশন নিতে হবে। এই যে মোরাল ডিলেমাটা আসছে, আইদার ওনার প্রিন্সিপালের উপর বেস করে ডিসিশন নিতে হবে অথবা ইউটিলিটি।
সো প্রিন্সিপালটা কি? প্রিন্সিপালটা হচ্ছে যে একজন নিরপরাধ মানুষকে আন্ডার এনি সার্কামস্টেন্সেস আমাদের টর্চার করা উচিত না অথবা মারা উচিত না। সো এটা একটা ওয়েল এস্টাবলিশড প্রিন্সিপাল, অধিকাংশ মানুষ এটা এগ্রি করবে। সো ওই নিরপরাধ ব্যক্তির কাছেও এটা প্রিন্সিপালটা অ্যাবসলিউট যে একজন নিরপরাধ মানুষকে তো মারা উচিত না, কিন্তু সে যদি না মারে তাহলে কিন্তু আবার 10 জনকেই মেরে ফেলবে। আর ইউটিলিটি বলতেছে, তার যে ইউটিলিটেরিয়ান ক্যালকুলাস সেটা বলতেছে যে আমি যদি একজনকে মারি তাহলে হয়তো 9 জনকে সেভ করতে পারবো। সো আমি কি করব? সো একই পজিশনে যদি তুমি থাকো অ্যাজ এন ইন্ডিভিজুয়াল, তুমি কি করবা? এটা এন্টায়ারলি তোমার উপর ডিপেন্ড করে তুমি কোন স্কুল অফ ফিলোসফিটা গ্রহণ করবা। তুমি যদি বলো যে না আমি ইউটিলিটির ভিত্তিতে সিদ্ধান্ত নিব যে একজন নিরপরাধকে মেরে ফেলি, 9 জনকে তো বাঁচাতে পারলাম, ইটস তোমার কাছে ফাইন। অথবা তুমি যদি মনে করো যে না আন্ডার এনি সার্কামস্টেন্সেস যেই ধরনের কনসিকুয়েন্সই থাকুক না কেন, 9 জন বাঁচুক আর 900 জন বাঁচুক, আমি একজন নিরপরাধ মানুষকে মারবো না, এটা আমার প্রিন্সিপাল, ব্রেক করবো না আমি। সো ইটস ফাইন, এটা তোমার মানে চয়েস, কারণ তুমি প্রিন্সিপালের উপর থাকতে চাচ্ছ। সো এটা হচ্ছে খুবই এক্সট্রিম এক্সাম্পল বা থট এক্সপেরিমেন্ট। এরকম লাইফের অনেক জায়গাতে গিয়ে দেখবো যে এই মোরাল ডিলেমাটা আসতেছে, যেখানে আমাদেরকে আইদার প্রিন্সিপালের উপর দাঁড়িয়ে থাকতে হচ্ছে অথবা ইউটিলিটির উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে হচ্ছে। সো আমি সাজেস্ট করবো না যে তুমি কোনটা নিবা, এটা ডিপেন্ড করে তোমার মানে জাস্টিফিকেশনের উপর। ইউটিলিটি চুজ করলেও তোমার কিছু জাস্টিফিকেশন থাকবে, প্রিন্সিপাল চুজ করলেও তোমার কিছু জাস্টিফিকেশন থাকবে। সো এটা হচ্ছে প্রিন্সিপাল এবং ইউটিলিটির যে কনসেপ্ট। আর্গুমেন্টে আমাদের এটা কেন লাগবে? আর্গুমেন্টে আমাদের লাগবে কারণ অনেকগুলো আর্গুমেন্ট আমরা দিব প্রিন্সিপালের উপর ভিত্তি করে, যে ধরো নারীদের অ্যাবর্শন করা উচিত কিনা। সো ওখানে তোমাকে প্রিন্সিপাল কিছু জাস্টিফিকেশন দিতে হবে। সো তখন কিন্তু তুমি কি কনসিকুয়েন্স আসবে সেটা চিন্তা না করে প্রিন্সিপালি কেন তাদের এই রাইটটা থাকা উচিত সেটা নিয়ে আর্গু করবা। অথবা এরকম অনেক ডিবেটে তুমি প্রিন্সিপাল নিয়ে আর্গু করবা, অনেক ডিবেটে তুমি কনসিকুয়েন্স নিয়ে আর্গু করবা। সো এই জন্য প্রিন্সিপাল এবং ইউটিলিটি বা কনসিকুয়েন্সের কনসেপ্টটা ক্লিয়ার থাকা উচিত। এখানে অনেক কথা আছে, লাইক প্রিন্সিপাল কোনটা প্রিন্সিপাল আমি কিভাবে বুঝবো, আর প্রিন্সিপাল কি অ্যাবসলিউট, অথবা প্রিন্সিপালের সোর্স কি। সেগুলো অনেক ডেপথ আলোচনা। প্রিন্সিপালের সোর্স তুমি নিজে হইতে পারো, তোমার নিজের কিছু প্রিন্সিপাল থাকতে পারে। ফিলোসোফারদের কিছু স্কুল অফ মানে প্রিন্সিপাল আছে, ওনারা কিছু নির্দিষ্ট প্রিন্সিপালে বিশ্বাস করে, বা অনেকগুলো প্রিন্সিপাল অলরেডি সেট হয়ে আছে। আমাদের যে কালেকটিভ মানে কনসায়েন্স, এইটার মাধ্যমে অনেক প্রিন্সিপাল সেট হয়ে আছে। তুমি লিগাল ফিল্ডের দিকে তাকাইলে দেখবা যে অনেক প্রিন্সিপাল সেট হয়ে আছে। লাইক ধরো আমাদের যে ন্যাচারাল জাস্টিস, হ্যাঁ ওখানে তো 3-4টা প্রিন্সিপাল একদম ফিক্সড। এটা বাদ দিয়েও লতে অনেক প্রিন্সিপাল আছে। ধরো এই যে যেটা বলতেছিলাম তিনটার কথা, যে সবাইকে ডিফেন্সের সুযোগ দিতে হবে, অথবা নো ওয়ান ক্যান বি দ্য জাজ অফ হিজ ওন কেস। হ্যাঁ এগুলা কিন্তু ওয়েল এস্টাবলিশড প্রিন্সিপাল। সো এরকম সব জায়গা থেকে দেখবা আইদার কিছু প্রিন্সিপাল সেট হয়ে আছে, অথবা ধরো তোমার রাইটের প্রিন্সিপাল গুলা, তোমার চয়েসের প্রিন্সিপাল গুলা, অথবা তুমি অনেক প্রিন্সিপাল নিজেই জাস্টিফিকেশন দিয়ে সেট করতে পারো যে এটা কেন ইমোরাল অথবা এটা কেন মোরাল। সো এটা হতে পারে প্রিন্সিপালের সোর্স। প্রিন্সিপাল গুলো অ্যাবসলিউট কিনা, না প্রিন্সিপাল অ্যাবসলিউট না, প্রিন্সিপাল অনেক বেশি সাবজেক্টিভ। তোমার কাছে যেটা প্রিন্সিপাল মানে আরেক ওয়ার্ল্ডে গেলে সেটা প্রিন্সিপাল নাও হইতে পারে, তার কাছে মনে হতে পারে ইটস রং, এটা তো এইভাবে চিন্তা করা উচিত না। হ্যাঁ সো সোর্স আর প্রিন্সিপালের ধরন নিয়ে আলোচনা করলাম। সো এখন মূলত আমরা যে জায়গাটাতে যাব সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, সেই জায়গাতে গেলে তোমরা বুঝতে পারবা যে একটা আর্গুমেন্টকে আমরা কিভাবে এক্সপ্লেইন করব। সো তোমরা একটু স্লাইডটা দেখো, তারপরে আমি আলোচনাটা শুরু করব। কারো কোনো প্রশ্ন থাকলে এই মুহূর্তে করতে পারো। প্রিন্সিপাল আর কনসিকুয়েন্সিয়াল বা ইউটিলিটেরিয়ানিজমের কনসেপ্ট নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে করতে পারো, চ্যাটেও করতে পারো, অথবা আনমিউট করেও করতে পারো। আচ্ছা এই কোয়েশ্চেনটা পরে অ্যান্সার দিব তাফিমুল, এটা আরেকটা ক্যাটাগরির কোয়েশ্চেন। ওকে সো যে কোনো আর্গুমেন্ট তো আমরা তখন বললাম দুই ধরনের, একটা হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট, একটা কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্ট। সো যে কোনো আর্গুমেন্টে তোমাকে 4টা স্টেপ ফলো করতে হবে। আমি যদি শুধু বলতে থাকি যে এই জিনিসটা তো অনৈতিক, এই জিনিসটা অনৈতিক, তাহলে কিন্তু মানুষকে আমি সহজে বুঝাইতে পারবো না এটা কেন অনৈতিক। এটা গায়ের জোরে কথা হয়ে গেল, এটা অনৈতিক। সো আমার একটা জিনিসকে যখন আমি অনৈতিক বলবো, এটার পিছনে তো রিজনিং থাকতে হবে।
সো এই রিজনিংটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ। সো থার্ড স্টেপে গিয়ে তুমি দেখাবা যে সিমিলার একটা কাজ আরেক জায়গাতে করলে আমরা অনৈতিক বলি, তখনই কিন্তু তুমি ওই যে এক্সাম্পল দিচ্ছ যে কেন এটা অনৈতিক, আরো স্ট্রং হচ্ছে। প্রথমে তুমি তোমার অ্যাসারশনটা দিলা, অ্যাসারশন যদি বুঝতে কষ্ট হয় তাহলে বলো যে হেডলাইন, আমার আর্গুমেন্টের হেডলাইনটা দিলাম যে আমি বলতেছি যে এই কাজটা অনৈতিক। সেকেন্ডারি লেয়ারে আমি ব্যাখ্যা করতেছি যে কেন কাজটা অনৈতিক, এটা আমার রিজনিং অথবা এক্সপ্লেনেশন, এই কারণে কাজটা অনৈতিক। থার্ড স্টেপে গিয়ে আমি এক্সাম্পল দিচ্ছি যে দেখেন অন্য জায়গায় যখন সিমিলার কাজ করি তখন আমরা সেটাকে কিন্তু ইমোরাল বলি। সো আমার কাজটা, আমি যে কাজটাকে ইমোরাল বলতেছি সেটাকে আপনাদের ইমোরাল হিসেবে মেনে নেওয়া উচিত। ফোর্থ লেয়ারে গিয়ে যদি সেটা প্রিন্সিপাল আর্গুমেন্ট হয় আমি বোঝাবো যে কেন এটা ইম্পর্টেন্ট, কি যেই প্রিন্সিপাল আর্গুমেন্টটা নিয়ে আমি আলাপ করতেছি সেটা কেন ইম্পর্টেন্ট সেটা বোঝাবো। আর যদি কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্ট হয় তাহলে আমি ফোর্থ স্টেপে গিয়ে ইম্প্যাক্টটা বুঝাবো, যে আর্গুমেন্টটা আমি বলছি সেটার কারণে কি কি প্রভাব পড়বে সেটা বোঝানোর চেষ্টা করবো। এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে যে ইম্পর্টেন্সটা আমি কিভাবে ব্যাখ্যা করবো আর ইম্প্যাক্টটা কিভাবে ব্যাখ্যা করবো। আপাতত এটা মনে রাখো যে সবার জন্য চারটা স্টেপ। প্রিন্সিপাল আর্গুমেন্টের ফোর্থ স্টেপে গিয়ে আমি ইম্পর্টেন্সটা বলি এই প্রিন্সিপালের, আর কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্টের ফোর্থ স্টেপে গিয়ে আমি ইম্প্যাক্ট বলার চেষ্টা করি। সো এত পিনপতন নীরবতা যে আমি একটু ইয়া লাগতেছে যে সেশনে আমি আসি কিনা, মাঝে মাঝে কেউ একটু রেসপন্স করো। ইয়েস ভাই, পাওয়া যাচ্ছে। হ্যাঁ, থ্যাংক ইউ। সো এই 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 হচ্ছে আমাদের একটা আর্গুমেন্টের চারটা স্টেপ। তো আমরা যখন মোশন ধরে একদম এক্সাম্পল নিয়ে আলোচনা করব তখন আমাদের পক্ষে বোঝা সহজ হবে যে জিনিসটা আসলে কিরকম। সো ফার্স্ট মোশন, এটা খুবই কমন একটা মোশন। তোমরা যদি টুকটাক ডিবেট দেখে থাকো তাহলে এই ডিবেট দেখছো হয়তো, তোমরা একটু গো থ্রু করো, তারপরে আমি আলোচনা করতেছি। ইমি রিপ্লাই, ইমি মেসেজ দিছে। যাই হোক, ইমি নামে কাউকে আমি চিনি না, ইমনকে চিনি। মানে don't have enough data or reasoning in an argument, importance for the motion. ওকে ওকে ইমি, আমি আসতেছি ঘটনাতে। এটা হচ্ছে একটা মোশন ধরে আমরা আলোচনা করি। দিস হাউস বিলিভস দ্যাট ওয়ার্ল্ডস পোর উড বি জাস্টিফাইড ইন পারসুইং কমপ্লিট মার্কসিস্ট রেভলিউশন। সো মোশনটা যদি একটু কঠিন লাগে আমি তাহলে বাংলায় বলি যে পৃথিবীতে যত গরিব শ্রেণীর মানুষ আছে তাদের জন্য এটা জাস্টিফাইড, তারা যদি একটা কমপ্লিট মার্কসিস্ট রেভলিউশন ঘটায় দেয়। যে পৃথিবীর সব গরিব একত্রিত হয়েছে, হয়ে একটা বিপ্লব করছে পৃথিবীতে, ওই বিপ্লবটা হচ্ছে মার্কসিস্ট রেভলিউশন আর কি, যে পৃথিবীতে সমাজতন্ত্র নিয়ে আসবে। তো এটা হচ্ছে মোশন, এটা হচ্ছে 2016 এর ওয়ার্ল্ডস এর ফাইনালের মোশন। তো এই মোশনে স্পিকার মানে পিএম একদম, সে একটা আর্গুমেন্ট দিচ্ছে। তার আর্গুমেন্টটা আরো বড় এবং আরো অনেক জাস্টিফিকেশন আছে, সেখান থেকে আমি একটা জিনিস এক্সট্রাক্ট করে নিয়েছি বোঝানোর জন্য। সো তার অ্যাসারশনটা হচ্ছে এরকম যে পোর পিপল হ্যাভ এ রাইট টু ব্রেক দ্য আইডিয়া অফ প্রাইভেট প্রপার্টি। এই যে ক্যাপিটালিস্ট সিস্টেমে যে মানুষের প্রাইভেট প্রপার্টির ধারণা, এটাকে ভেঙে দেওয়ার রাইট গরিব শ্রেণীর মানুষের আছে, সে দাবি করতেছে। এখন এই যে দেখো, শুধু যদি আমি অ্যাসারশন দিই, এবং তুমি খেয়াল করে দেখবা যখন তোমরা ডিবেট করো দেখবা যে ম্যাক্সিমাম স্পিকার অ্যাসারশন দিচ্ছে, সে দাবি করতেছে এটা খারাপ, এটা করলে ভালো, এটা করলে খারাপ, এটা করলে ভালো, এটা করলে খারাপ। সো এই প্রথম লাইনটাও দেখবা যে অনেকে বলতেছে এই যে আমার এই রাইট আছে। সো কি দেখে আমি বুঝবো তোমার এই রাইট আছে? সো ধরো আমি গরিব মানুষ, বড় লোকদের অথবা যে কোনো মানুষের প্রাইভেট প্রপার্টির রাইটটাকে ভেঙে দেওয়ার রাইট আমার আছে কিনা, আইডিয়াটাকে। অ্যাসারশনের পরে গিয়েই আমার রিজনিংটা দিতে হবে যে কেন আমার এটা ভেঙে দেওয়ার রাইট আছে। কারণ হচ্ছে এটা মানে স্পিকার ব্যাখ্যা করতেছে যে এই যে প্রপার্টি, প্রাইভেট প্রপার্টি, এই জিনিসটা অ্যাকোয়ার্স আনজাস্টলি বাই দ্য রিচ। মানে যাদের প্রপার্টি আছে বেশি, তারা কিন্তু প্রপার্টিটা জাস্টলি অ্যাকোয়ার করে নাই। আইদার স্লেভারি, পেট্রিয়ার্কি, কলোনিয়ালাইজেশন, এরকম নানান অপ্রেসিভ মেথডের মাধ্যমে গরিবদের থেকে সম্পত্তি নিয়ে নেওয়া হয়েছে হিস্টোরিক্যালি। সো যারা রিচ আছে তারা এটা আনজাস্টলি অ্যাকোয়ার করছে। সো তাদের যে জিনিসটা তারা আনজাস্টলি অ্যাকোয়ার করছে সেটা তো তাদের না, এটাকে ভেঙে দেওয়ার রাইট আমার আছে। এগেইন দেখো, কেউ যদি কোনো কিছু আনজাস্টলি অ্যাকোয়ার করে আমরা কি তারে ভেঙে দিই? এটা এই রিজনিংটারে তুমি কোয়েশ্চেন করো
মানে ধরো তুমি আমার একটা বই নিয়ে গেছো, তাহলে আমি কি এটা মানে বইটা তুমি না বলে নিয়ে গেছো, তাহলে কি আমি তোমার কাছ থেকে ছিনায় নিয়ে আসবো? বা ধরো তুমি আমার টাকা নিয়ে গেছো, আমি তোমার কাছ থেকে ছিনায় নিয়ে আসবো? রিজনিংটারেও কোয়েশ্চেন করা যেতেছে। সো এই জায়গাতে এক্সাম্পলে গেলে দেখবা যে বিষয়টা কিভাবে সে এক্সপ্লেইন করছে। এক্সাম্পলে গিয়ে সে বলতেছে যে কেউ যখন আমাদের কাছ থেকে কোনো কিছু চুরি করে অথবা ছিনতাই করে, হোয়াট ডাজ ইট মিন? এটা এটা মিন করে যে যে চুরি হওয়া সম্পত্তি অথবা ছিনতাই হওয়া সম্পত্তি, ডাকাতি হওয়া সম্পত্তিটার উপর আমার রাইট আছে, আমি সেটা নিতে পারি। ঠিক যেভাবে বড় লোকরা আমার কাছ থেকে আনজাস্টলি সম্পত্তি নিয়ে গেছে, দ্যাট ডাজন্ট মিন যেটা তাদের হয়ে গেছে এটার উপর আমার রাইট আছে। যেভাবে কেউ কোনো কিছু আমার কাছ থেকে চুরি করলে আমার রাইট থাকে, এই সম্পত্তি আমার কাছ থেকে চুরি করা হয়েছে, সো আমার উপর এটা রাইট, এটার উপর আমার রাইট আছে। সো এক্সাম্পল দেওয়ার পরে কিন্তু তার আর্গুমেন্টটা আরেকটু ক্লিয়ার হয়েছে। সো ওকে, তাহলে স্বাভাবিকভাবে তোমার মানে কোয়েশ্চেন আসবে যে তাইলে ভাই আপনি মানে তার কাছ থেকে মানে এই আইডিয়াটাকে নষ্ট করতে চাচ্ছেন কেন, ভেঙে দিতে চাচ্ছেন কেন? আপনি আদালতে যান, রিস্টোর করেন আপনার প্রপার্টি। সো ওই জায়গাতে গিয়ে সেই ইম্পর্টেন্সটা বলতেছে, সেই ইম্পর্টেন্সটা বলতেছে যে কেন আমার বিপ্লব করা প্রয়োজন এবং কেন এই আইডিয়াটার বিরুদ্ধেই বিপ্লব করা প্রয়োজন। কারণ আমার কোনো কাছে কোনো বিকল্প নাই। আমি যে আদালতে যাব, লিগ্যাল সিস্টেমের কাছে যাব, লিগ্যাল সিস্টেম রিচদের যারা মেনটেইনড, এখানে আমার মতো গরিবদের কোনো প্রাধান্য নাই। মানে সিস্টেমটা এমন ভাবে গড়ে উঠছে যে আমার জন্য কোনো বিকল্প নাই যে আমি পলিটিক্যাল মুভমেন্ট করে তাদের কাছ থেকে সম্পত্তি আবার আমার কাছে ফিরে আনবো অথবা ইকুয়াল রাইট নিয়ে আসবো, এই অপশন নাই। লিগাল সিস্টেমের কাছে যাব, সেখানেও আমার কথা, আমার পক্ষে অ্যাডভোকেসি করার মতো মানুষ নাই অথবা আমার এই ক্যাপিটাল নাই যে এক্সিস্টিং লিগাল সিস্টেমকে আমি অ্যাটাক করে অথবা সামহাও ম্যানেজ করে আমার রাইটটাকে আমি রিস্টোর করতে পারবো। এই জন্য আমার বিপ্লব করা প্রয়োজন। সো এই যে কি বিপ্লব, এই যে প্রাইভেট প্রপার্টির আইডিয়াটাকে ভেঙে দেওয়ার বিপ্লব। সো তুমি যখন এরকম লেয়ারে লেয়ারে জিনিসগুলোকে ব্যাখ্যা করবা, তখন তোমার আর্গুমেন্টটা ফুল প্রুফ হবে, এটাকে কোয়েশ্চেন করতে পারবে না মানুষ। তো এই জন্য সে শুরুতে দেখাচ্ছে তার অ্যাসারশন, এটা রিজনিং ব্যাখ্যা করতেছে, ব্যাখ্যা করে এক্সাম্পল দিয়ে রিলেট করতেছে। এটাকে এক্সাম্পল না বলে আমরা জাস্টিফিকেশনও বলতে পারি প্রিন্সিপাল আর্গুমেন্টে, যে জাস্টিফাই করতেছে যে অন্য জায়গাতে কি করি। সে বড় লোকরা যেভাবে আনজাস্টলি সম্পত্তি নিয়ে গেছে এটার সাথে রিলেট করছে আমাদের চুরি এবং ছিনতাইয়ের উদাহরণকে, ডাকাতির উদাহরণকে, সিম্পল উদাহরণকে রিলেট করে দেখাইছে যে এটার উপর আমার রাইট রয়ে গেছে। ফোর্থ স্টেপে গিয়ে দেখা গেছে যে কেন বিপ্লবের মাধ্যমে এটাকে রিস্টোর করা প্রয়োজন। সো আমি যদি মানে আমার এক্সপ্লেনেশন শেষ, যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে করতে পারো। বাট এই জিনিসটাকে তোমার আর্গুমেন্টে যখন যাবে তোমার এইভাবে এস্টাবলিশ করতে হবে, রিজনিং, এক্সাম্পল অথবা জাস্টিফিকেশন, লাস্টলি ইম্পর্টেন্সটা কি। আরো একটা প্রিন্সিপাল আর্গুমেন্টেশন, দিস হাউস উড ব্যান অল প্রসিডিউরস টু অল্টার ওয়ানস রেশিয়াল অ্যাপিয়ারেন্স। ধরো কেউ যদি কালো থেকে সাদা হয়ে যেতে চায়, এটার জন্য তো কিছু মেথড আছে, সার্জারির মাধ্যমে যাইতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, অথবা ধরো কোনো মেথড ইউজ করতে হবে। সো মোশন প্রপোজ করতেছে যে যত ধরনের প্রসিডিউর আছে সবগুলাকে ব্যান করে দিবে। মানে কেউ চাইলেও কালো থেকে সাদা হতে পারবে না, ব্ল্যাক হোয়াইট এর ডিবেট আর কি, রেশিয়াল অ্যাপিয়ারেন্স এর ডিবেট। সো তো এখানে অপোজিশন একটা আর্গুমেন্ট করতেছে, প্রিন্সিপাল আর্গুমেন্ট, মানে অপোজিশন দাবি করতেছে যে প্রত্যেকটা মানুষেরই তার রেশিয়াল অ্যাপিয়ারেন্সটা কিরকম হবে এটা ডিসাইড করার রাইট আছে। সো এটা কিন্তু রাইট টু মানে এই যে তোমার চয়েসের রাইট, মানে সে কিরকম দেখাবে এটা করার তার রাইট আছে কিনা, এই এই বিষয় নিয়ে প্রিন্সিপাল আলাপ হচ্ছে। সো এখন ধরো আমি যদি দাবি করি এই কাজটা করার রাইট আমার আছে, আমি চাইলেই আমার রেশিয়াল অ্যাপিয়ারেন্স চেঞ্জ করে ফেলতে পারি। আমি কি দেখে বুঝবো? রিজনিং থাকতে হবে। তো সে রিজনিং এ গিয়ে 3-4টা কথা বলছে। প্রথমত বলতেছে যে ব্যক্তি কালো থেকে সাদা হয়ে যেতে চাচ্ছে, রেশিয়াল অ্যাপিয়ারেন্স মানে শুধু কালো থেকে সাদা না, এটা অনেক রকম হইতে পারে, বাট ডিবেটটা মূলত শেষ পর্যন্ত কালো থেকে সাদাতে গিয়ে আটকাইছে। সো সে জাস্টিফিকেশন দিচ্ছে, রিজনিং দিচ্ছে যে দেখেন আমি যে কালো থেকে সাদা হব এটা তো আমি নিজে সিদ্ধান্ত নিচ্ছি, এটা আমার কনসেন্ট আছে। সেকেন্ডলি আমি কালো থেকে সাদা হওয়ার ফলে যত ধরনের ইম্প্যাক্ট আসবে সবকিছু কিন্তু আমাকেই ক্যারি করতে হবে। থার্ডলি এটা আমার বেটারমেন্টের জন্য আমি চুজ করছি। মানুষ চাইলে তার নিজের বেটারমেন্টের জন্য অনেক কিছু সোসাইটিতে চুজ করতে পারে, আমি কালো হিসাবে হয়তো বেনিফিটেড না অথবা অনেক সাফারার, আমার কাছে এই অপশনটা থাকা উচিত যেন আমি চেঞ্জ করতে পারি আমার অ্যাপিয়ারেন্স। সো সে এরকম রিজনিং দিয়ে বোঝানোর চেষ্টা করতেছে যে তার এই রাইটটা আছে।
সো এক্সাম্পল বা জাস্টিফিকেশনে গিয়ে বেটারমেন্টের সাথে অনেক এক্সাম্পল সে দিচ্ছে। সে বলতেছে যে আমাদের বেটারমেন্টের জন্য আমার জন্য একটা বেটার লুক আসে, এজন্য কিন্তু আমি যে কোনো ড্রেস পরতে পারি, ড্রেস চেঞ্জ করতে পারি। আমার আমার ইকোনমিক স্টেবিলিটির জন্য আমি জব সুইচ করতে পারি। আমার মেন্টাল পিসের জন্য আমি পার্টনার চেঞ্জ করতে পারি। আমার ধর স্পিরিচুয়াল হ্যাপিনেসের জন্য আমি রিলিজিয়ন চেঞ্জ করতে পারি। আমার মানে ফিজিক্যাল কমফোর্টেবিলিটির জন্য আমি আমার সেক্সও চেঞ্জ করতে পারি। তাইলে আমার রেশিয়াল অ্যাপিয়ারেন্সটা আমি কেন চেঞ্জ করতে পারবো না? পৃথিবীর সবকিছু যদি আমি চেঞ্জ করতে পারি বেটারমেন্টের জন্য, তাহলে তো আমার রেশিয়াল অ্যাপিয়ারেন্সটাও চেঞ্জ করার অধিকারটা আমার থাকা উচিত, বিকজ অফ মাই বেটারমেন্ট, ফর দ্য সেক অফ মাই বেটারমেন্ট। সো দেখো এক্সাম্পলটা যখন সে রিজনিং এর সাথে রিলেট করছে, তখন কিন্তু তার আর্গুমেন্টটা খুবই স্ট্রং আর্গুমেন্ট। তখন কিন্তু যে কোনো রেশনাল মানুষের মনে হবে যে আরে ভাই ঠিক আছে, পৃথিবীর সবকিছুই যদি আমার বেটারমেন্টের জন্য চেঞ্জ করতে পারি, মানে একদম পার্টনার, রিলিজিয়ন, সেক্স যদি আমি চেঞ্জ করতে পারি, তাইলে আমার এই কালারের মধ্যে এমন কি এক্সক্লুসিভিটি আছে যে রাষ্ট্র এটা আমাকে চেঞ্জ করতে দিবে না, বন্ধ করে রাখবে সব প্রসিডিউর। সো তখন কিন্তু তার আর্গুমেন্টটা মোটামুটি একটা স্ট্রং আর্গুমেন্ট হয়। সো ইম্পর্টেন্সে গিয়ে সে আরো অনেক কথা বলছে যে মানে পৃথিবীটা তো মানে কালোদের জন্য ফেয়ার না, স্টিগমাটাইজ খুবই। সো এই স্টিগমাটাইজ ওয়াল থেকে যদি একজন ব্যক্তি বের হয়ে যেতে চায়, তাহলে তো আপনার তারে বের হয়ে দেওয়ার সুযোগ করে দেওয়া উচিত। কারণ আপনি তো রাষ্ট্র হিসাবে স্টিগমাটা সরাতে পারছেন না। মানে এমন না যে আপনি একটা ফেয়ার ওয়ার্ল্ড বানাই দিচ্ছেন, এখানে কেউ কালো হলে কেউ সাদা হলে কোনো সমস্যা নাই। এখানে স্টিগমা এক্সিস্ট করে এবং আপনি স্টিগমাটাকে সরানোর জন্য ব্যর্থ হয়েছেন। তো এই জায়গা থেকে ওই ব্যক্তি নিজে চুজ করছে সরে যাবে, তাকে তো এই সুযোগটা দেওয়া উচিত। সো এটা কেন ইম্পর্টেন্ট সে কিন্তু এই কথা দিয়ে ব্যাখ্যা করে দিল এবং এক্সাম্পলও দিছে। ওদের ডিবেট তো অবশ্যই অনেক ভালো ডিবেট। ওরা বলতেছে যে কেউ যদি সিরিয়াতে আটকা পড়ে যুদ্ধের সময়, সিভিলিয়ান, এখানে রাশিয়া, ইউএসএ, তুরস্ক সবাই মিলে ওয়ার জোন, যুদ্ধ খেলতেছে, সেখান থেকে একজন সাধারণ মানুষ বের হয়ে আসতে চাইতেছে রিফিউজি হিসাবে, আপনি কি তারে বলবেন যে না না তুমি তোমার দেশে থাকো, তুমি ওখানেই থাকো? বলবেন না। একটা ফিলিস্তিনি নাগরিক যদি ওই যুদ্ধক্ষেত্র থেকে বের হয়ে আসতে চায় যে না বাবা আমি এত যুদ্ধ নিতে পারতেছি না, আপনি কি তারা বলবেন যে তুমি ওখানেই থাকো, যুদ্ধের মাঝখানেই থাকো? বলবেন না। তাহলে একটা কালো মানুষ যে এই ট্রমা গুলা নিতে পারতেছে না, স্টিগমা গুলা নিতে পারতেছে না, বুলিং গুলা সহ্য করতে পারতেছে না, সে কালো থেকে বের হয়ে আসতে চাইতেছে, এটাই তো তার জন্য অনেক কষ্টকর জিনিস হইতেছে। তার উপর আপনি তার আসতে দিবেন না। সো সেই ইম্পর্টেন্স কেও কিন্তু এক্সাম্পল দিয়ে আরো স্ট্রং করে বলছে। সো আমরা যখন কোনো আর্গুমেন্ট দিব, প্রিন্সিপাল আর্গুমেন্ট অথবা কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্টে আমি সামনে যাচ্ছি, সব জায়গাতে আমাদের 4টা স্টেপ ফলো করতে হবে এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের রিজনিং এর সাথে এক্সাম্পলটাকে রিলেট করতে হবে এবং ইম্পর্টেন্সটা ব্যাখ্যা করতে হবে যে কেন তার এই রাইটটা থাকা ইম্পর্টেন্ট অথবা কেন তাকে এটা করতে দেওয়া ইম্পর্টেন্ট। সো যখন আমি এই জিনিসগুলো নিয়ে কথা বলবো, তখন 4টা উইং যখন থাকবে আমার আর্গুমেন্টের, তখন আমার আর্গুমেন্টটা একটা ফুল প্রুফ আর্গুমেন্ট হবে। আদারওয়াইজ এটা একটা মানে খুব শেলো আর্গুমেন্ট হবে, যেটা স্ট্রং অপোজিশনে সে অ্যাটাক করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। সো 2টা প্রিন্সিপাল মোশন নিয়ে আলাপ আলোচনা করলাম, এখন 2টা কনসিকুয়েন্সিয়াল মোশন নিয়ে আলোচনা করব। সো এখানে একটা বিষয় উল্লেখযোগ্য যে একটা ডিবেটে, ধরো তুমি গভর্নমেন্ট, দ্যাট ডাজন্ট মিন যে ওই ডিবেটে তোমাকে শুধু প্রিন্সিপাল আর্গুমেন্টই বলতে হবে, তুমি কোনো কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্ট বলতে পারবে না। তুমি চাইলে একই ডিবেটে প্রিন্সিপাল আর্গুমেন্ট আনতে পারো, কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্ট আনতে পারো, না চাইলে কনসিকুয়েন্সিয়াল নাও আনতে পারো। ইট ডিপেন্ডস অন দ্য স্ট্র্যাটেজি, ইট ডিপেন্ডস অন দ্য মোশন। মোশনটা কোন দিকে তোমাকে ড্রাইভ করতেছে এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। সো একদম সেশনের লাস্টের দিকে যখন আমরা মোশন অ্যানালাইসিসে যাব, তখন কিছু জিনিস আমরা দেখবো, বুঝতে পারবো যে কোনটাতে আমার প্রিন্সিপাল আনতে হবে, কোনটাতে কনসিকুয়েন্স আনতে হবে। সো এখন একটা মোশন দেখি, দিস হাউস উড ব্যান অ্যাডভার্টাইজমেন্ট। এটা আমার খুবই ফেভারিট মোশন। সো এই সংসদ বিজ্ঞাপন নিষিদ্ধ করে দিবে পৃথিবী থেকে। সো গভর্নমেন্ট টিম অ্যাসারশন দিচ্ছে, অথবা তাদের যে হেডলাইনে বলতেছে ইট মেক্স পিপল আনহ্যাপি। টোটালি একটা ইউটিলিটেরিয়ান আর্গুমেন্ট, কারণ সে হ্যাপিনেস দিয়ে সিদ্ধান্তটা নিচ্ছে বিজ্ঞাপন বন্ধ করে দিবে, কারণ তার মতে বিজ্ঞাপন মানুষকে অসুখী করে। এটা কিন্তু কনসিকুয়েন্স ভাবতেছে, সুখী করে নাকি অসুখী করে, সে দেখছে মানুষকে অসুখী করে, সো সে বিজ্ঞাপন বন্ধ করে দিবে। সো কিভাবে আমি বুঝবো অসুখী করে? রিজনিংটা কি, অ্যানালাইসিসটা কি, অথবা এক্সপ্লেনেশনটা কি, যেটা দেখে আমি বুঝবো বিজ্ঞাপন মানুষকে অসুখী করে? সো সে রিজনিং দিচ্ছে যে এটা সবসময় মানুষের যে লেকিংস আছে সেটাকে ট্রিগার করে। বিজ্ঞাপনের কাজ হচ্ছে তোমার যেটা নাই সেটাকেই সে প্রমোট করবে, তোমার যেটা আছে সেটাকে প্রমোট করে তার ব্যবসা হবে না। সো বিজ্ঞাপনের ফান্ডামেন্টাল নেচার হচ্ছে, মানে বাই ডিফল্ট তার এই কাজটাই করতে হবে, সে সবসময়
তোমার না পাওয়া গুলাকে ট্রিগার করবে, উস্কানি দিবে। সো যে জিনিসটার ফান্ডামেন্টাল নেচারই এমন যে তার ব্যবসার স্বার্থেই তার সবসময় মানে মানুষের অপূর্ণতা গুলা অথবা না পাওয়া গুলাকে ট্রিগার করবে, তাহলে তার ব্যবসা চলবে। সো এই জিনিসটা তো অবশ্যই মানুষকে আনহ্যাপি করবে। কিরকম মানে এক্সাম্পল কিরকম, এই যে ধরো বিজ্ঞাপন, মানে যে ফেয়ার তার ফেয়ারনেস আরো বাড়ানোর জন্য কয়টা অ্যাড দেখছো পৃথিবীতে? পৃথিবীর ম্যাক্সিমাম অ্যাডই দেখবা যে যার ফেয়ারনেস নাই তারে ফেয়ার বানানোর জন্য উৎসাহ করতেছে, বিজ্ঞাপনে দেখাইতেছে যে কালো ছিল 6 সপ্তাহে একজন মানুষ সাদা হয়ে গেছে। সো যে আসলে একটু কালো ডার্ক, তার মনে হবে যে আচ্ছা আচ্ছা আমি তো একটু ডার্ক, তাহলে আমার এটা হয়তো ট্রাই করা উচিত। এট দ্য এন্ড অফ দ্য ডে ট্রাই করে তার চেঞ্জ না হলে সে হতাশ হয়ে পড়বে। অথবা তুমি দেখো যে বিজ্ঞাপন হচ্ছে ট্রাভেলিং এর, এখানে যান সেখানে যান, এত 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 দিনের এত রাতের ট্যুর, এটা থাকবে ওইটা থাকবে। সো তোমার মনে হবে যে আমি তো যাইতে পারলাম না। অথবা যার মাথায় চুল নাই সে যখন বিজ্ঞাপন দেখে যে তার মাথায় চুল নাই, অথবা কেউ যখন আইফোনের বিজ্ঞাপন দেখে তার যখন মনে হয় যে আমার তো আইফোন নাই। সো এই যে তোমার না পাওয়া গুলা, অথবা তোমার একটা মোটর সাইকেল, খুব ছোট্ট একটা স্বপ্ন আমাদের টিনেজে যে আমাদের একটা মোটর সাইকেল থাকবে। সো তুমি যখন মোটর সাইকেলের বিজ্ঞাপন দেখো তোমার মনের অজান্তে কিন্তু এটা বেজে ওঠে যে আমার তো মোটর সাইকেল নাই, এবং মোটর সাইকেল কেনার মানে সিস্টেমও নাই আমার কাছে। সো কন্টিনিউয়াসলি তোমার একদম বিলবোর্ড থেকে শুরু করে টেলিভিশন হয়ে তোমার মোবাইলের অ্যাপস, সব জায়গায় বিজ্ঞাপন কন্টিনিউয়াসলি ট্রিগারিং করে তোমার যে জিনিসটা নাই সেটাকে, কারণ তখন তুমি হয়তো কিনতে উদ্যোগী হওয়া। সো কন্টিনিউয়াসলি যখন আনহ্যাপিনেস কে ট্রিগার করে, লেগিংস কে ট্রিগার করে, তখন মানুষ স্বাভাবিকভাবেই লাইফটা একটু আনহ্যাপি হয়। সো দেখছো কিভাবে এক্সাম্পল দিয়ে সে রিজনিং এর সাথে রিলেট করতেছে, এবং ইমপ্যাক্ট কি কি ইমপ্যাক্ট করবে। মানে এই যে মানুষ আনহ্যাপি হয়, মানে বিজ্ঞাপন বন্ধ করা কেন উচিত, যে কারণ হচ্ছে যে মানুষের লাইফ আজকে অনেক যে বলতেছি, আমি আসলে সাধারণত কম যে বলি। আচ্ছা যাই হোক, সো বেটার এনজয়মেন্ট অফ লাইফ, মানে যদি আমি বিজ্ঞাপন বন্ধ করি তাহলে মানুষের লাইফটা আরেকটু এনজয়মেন্টের পরিমাণ আরেকটু বাড়বে। কিভাবে বাড়বে? আমরা কিন্তু অভ্যস্ত এজ এ হিউম্যান বিং, আমরা আমাদের না পাওয়া গুলো নিয়ে চলতে অভ্যস্ত। যে সিজিপিএ 3.70 আশা করছিল, সে যদি সিজিপিএ 3.20 পায়, একটা সময় পরে গিয়া কিন্তু সেটার সাথে অভ্যস্ত হয়ে যায়। শুরুতে তার খুবই হতাশ লাগে, কিন্তু একটা সময় গিয়ে পরে সে কিন্তু অভ্যস্ত হয়ে যায়, তার মনে হয় যে ওকে আমি বেটার সুইচ করি, অন্য কিছু নিয়ে ফোকাস করি। কিন্তু কেউ যদি তার কানের কাছে প্রতিনিয়ত বাজাইতে থাকে যে তুমি তো 3.20 পাইছো, তাহলে কিন্তু তার হ্যাপিনেস আসলেই কমে। কারণ না পাওয়া নিয়ে বেঁচে থাকতে আমরা অভ্যস্ত, এটা একটা ট্রুথ। ধরো তোমার মা মারা গেছে, 5 বছর পরে গিয়ে কিন্তু একদম 5 বছরও লাগে না, হার্শ ট্রুথ যেটা, 5 বছর পরে গিয়ে কিন্তু তুমি ওই লাইফের সাথে অভ্যস্ত হয়ে যাবে যে লাইফে তোমার মা নাই। হয়তো মাঝে মাঝে মনে পড়বে, খারাপ লাগবে, বাট তুমি হ্যাবিচুয়েটেড হয়ে যাবা। কিন্তু এই 5 বছর যদি কন্টিনিউয়াসলি তোমার সামনে কেউ এটা দেখাইতে থাকে যে তোমার মা নাই, এই জন্য আজকে সকালে তোমাকে কেউ নাস্তা রেডি করে দেয়নি, তোমার মা নাই, এই যে ফ্রেন্ডদের সাথে তোমার সমস্যা চলতেছে এটা শোনার মতো কেউ নাই, এই যে কন্টিনিউয়াসলি তোমার লাইফের প্রত্যেকটা স্ট্রাগলের সামনে গিয়ে যদি বলে যে তোমার মা নাই, তাহলে কিন্তু তুমি সহজেও ভুলতে পারবে না যে তোমার মা নাই। তোমার প্রতিনিয়ত মনে হবে এটার জন্য আমি অনেক সাফার। সো বিজ্ঞাপন এই কাজটাই করে। সো আমরা যদি এই কাজটা বন্ধ করে দিই, তাহলে কিন্তু আলটিমেটলি মানুষ তাদের না পাওয়া গুলার সাথে হেবিচুয়েটেড হয়ে যাবে। এবং না পাওয়া গুলার সাথে হেবিচুয়েটেড হওয়াটা কেন ইম্পর্টেন্ট? কারণ তুমি চাইলেও সবকিছু পাবা না। এমন একটা ইকোনমিক সিস্টেমে আমরা বসবাস করি, অথবা এমন একটা ওয়ার্ল্ডে আমরা বসবাস করি যেটা আনফেয়ার। অনেক হার্ড ওয়ার্ক করার পরেও লটারি অফ বার্থের কারণে তুমি অনেক কিছু পাবা। সো অবশ্যই এই জন্য আমাদের মানায় নেওয়া শেখা উচিত। সো এই মানায় নেওয়ার প্রসেসের মধ্যে এসে বিজ্ঞাপন ঝামেলা করে, এই ঝামেলাটা সরাই দিলেই মানুষ তাদের লাইফটা আরেকটু বেটার হবে, আরেকটু এনজয়মেন্টের পরিমাণ আরেকটু বাড়বে। তার যা কিছু আছে সেটা নিয়েই সে একটা এনজয় ফিল করবে। তার হয়তো আইফোন নাই, কিন্তু তার রেডমি আছে, রেডমি নিয়েই হয়তো সে স্যাটিসফাইড থাকবে তখন। সো এটা হচ্ছে তোমার ইম্প্যাক্ট। তুমি ইম্প্যাক্টটা দেখাচ্ছ যে আমি যদি ব্যান করে দিই তাহলে আমার কি বেনিফিট। ইম্প্যাক্ট একটা দেখাইতে পারো, দুইটা দেখাইতে পারো, তিনটা দেখাইতে পারো, ডিপেন্ডস অন দা আর্গুমেন্ট এবং আর্গুমেন্টের ডেপথ কেমন সেটা। সো এখন পর্যন্ত আমি যে আলোচনা করলাম সেটা হচ্ছে একটা আর্গুমেন্টকে কয়টা স্টেপে ভাগ করে ব্যাখ্যা করবা। সো আমি উদাহরণ দিয়ে আলোচনা করতেছি বেশি বেশি, যেন তোমাদের মনে থাকে যে একটা এক্সাম্পলের সাথে রিজনিং কে কিভাবে রিলেট করে, এবং রিজনিং এবং এক্সাম্পল দুইটাকে কিভাবে ইম্প্যাক্ট বলে অথবা ইম্পর্টেন্স বলে, এটার গুরুত্বটা বোঝানো হয়। সো নেক্সট এক্সাম্পলটা হচ্ছে কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্টের এক্সাম্পল, যেখানে আমরা আরেকটা মোশন নিয়ে আলোচনা করব, আরেকটা কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্টেশন নিয়ে আলোচনা করব।
সো আমার রিকোয়েস্ট থাকবে যে তোমরা চেষ্টা করবা কয়েকটা মোশন নিয়ে সেখান থেকে কয়েকটা প্রিন্সিপাল আর্গুমেন্ট নিয়ে ওই আর্গুমেন্টটাকে খাতায় এরকম 4টা স্টেপে ভাগ করবা। একটা কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্ট নিয়ে সেটাকে এরকম 4টা ভাগে ভাগ করবা, চেষ্টা করবা তুমি পারো কিনা। তুমি যখন রেডি করতে যাবা তখন দেখবা যে তোমার যেটা অ্যাসারশন সেটাই তোমার কাছে রিজনিং মনে হয়ে যাচ্ছে, অথবা তুমি যেটাকে রিজনিং বলতেছো সেটার সাথে এক্সাম্পল খুঁজে পাচ্ছ না, অথবা রিজনিং পাইলেও ইম্পর্টেন্সটারই রিজনিং মনে হচ্ছে, এরকম গুবলেট হয়ে যেতে পারে জিনিসগুলা। সো এটা তুমি যখন এক্সপার্টাইজ বাড়বে, তুমি যখন প্র্যাকটিসের পরিমাণ বাড়াবা, তুমি যখন ডিবেট বেশি দেখবা অথবা মানুষের আর্গুমেন্ট গুলা শুনবা, তখন তুমি বুঝতে পারবা যে জিনিসগুলাকে কিভাবে ক্লাসিফাই করতে হয়। তো এই জন্য আমি মোশন ওরিয়েন্টেড আলোচনা করি, যেন মানুষ এক্সাম্পল গুলো আলোচনাগুলো দেখে বুঝতে পারে যে আমি কিভাবে ক্লাসিফাই করব জিনিসগুলাকে। লাস্ট এক্সাম্পল। সো এখানে মোশনটা হচ্ছে দিস হাউস উড ফর্ম অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টেট ফর রিফিউজিস। রিফিউজি যারা আছে তাদের জন্য একটা ইন্ডিপেন্ডেন্ট স্টেট গঠন করবে। সো একটা পর্যায়ে গিয়ে আমি আর্গু করতেছি দ্য স্টেট উইল বি বেটার ফাংশনিং, যে ওই রাষ্ট্রটা ভালো মতোই ফাংশনিং হবে, মানে কার্যকর রাষ্ট্র হবে আর কি বাংলা ভাষায় বললে। সো একটা রাষ্ট্র যদি আমি গঠন করে দিই যেখানে সিরিয়া থেকে কিছু মানুষ আসছে, ইরাক থেকে কিছু মানুষ গেছে, কক্সবাজার থেকে কিছু মানুষ গেছে, কক্সবাজার মিন্স রোহিঙ্গা ক্যাম্প থেকে। সো এত বৈচিত্র্যপূর্ণ মানুষ নিয়ে একটা রাষ্ট্র ফাংশনিং হবে এটা তো বললেই হবে না, রিজনিং লাগবে। কি দেখে আমি বুঝবো যে এই রাষ্ট্রটা ফাংশনিং হবে? সো এই রিজনিং এ গিয়ে সে দেখাচ্ছে যে একটা মানুষের যখন কিছু মানুষ, এই মানুষগুলো হয়তো বৈচিত্র্যপূর্ণ, তাদের জাতিসত্তা ভিন্ন, অথবা তাদের আঞ্চলিক অবস্থান ভিন্ন, তাদের খাদ্যাভ্যাস হয়তো আলাদা, তাদের সংস্কৃতি ভিন্ন, কিন্তু তাদেরকে ইউনাইট করার জন্য অনেকগুলা জিনিস আছে। এর মধ্যে একটা হচ্ছে তাদের কমন গ্রিভেন্স অথবা তাদের কমন স্ট্রাগল। তাদের সবার কমন পরিচিতি হয়েছে এরা সবাই স্ট্রাগল করে আসছে। কেউ তোমার তুরস্কের সীমানায় এসে মাসের পর মাস বসে রয়েছে, ইউরোপে তাদেরকে ঢুকতে দেয় নাই। কেউ রোহিঙ্গা হিসাবে যাদের বাড়িঘর জ্বালাই দেওয়া হয়েছে তারা বাংলাদেশের সীমানায় এসে মানে বাস্তু হারার মতো জীবন যাপন করছে। কেউ ইরাকে ওয়ার জোনে ছিল, তাদের হয়তো ফ্যামিলি মেম্বার মারা গেছে, নিজের সামনে নিয়ে আসতে পারে নাই, কিছু করতে পারে নাই। সেই কমন স্ট্রাগল যাদের থাকে তারা কিন্তু ইউনাইটেড হয়, যে তারা একটু বেটার লাইফ চায়। সো সেকেন্ডারি তাদের একটা কমন অবজেক্টিভ আছে, কমন অবজেক্টিভটা হচ্ছে তারা একটা বেটার লাইফ চায়, তারা যে জীবনটা পিছনে ফেলে আসছে এটা স্মৃতিটা ভুলতে চায়, ভুলে এখানে একটা স্টেবল লাইফ চাই। যে আমি ওই যে সাগরের পারে আমার ছেলের লাশ ভাসবে এরকম লাইফ তো কেউ চায় না, অথবা সীমানার পারে এসে বসে রয়েছে ইউএনএইচসিআর কবে খাবার নিয়ে আসবে এটার জন্য অপেক্ষায় আছি, এটা চায় না। মানুষ চায় যে ফাইট করবে, ফাইট করে এস্টাবলিশড হবে। সো যাদের কমন স্ট্রাগল আছে, যাদের কমন অবজেক্টিভ আছে, তাদেরকে ইউনিফাই করা খুবই সহজ। সো এটা হচ্ছে কি আমার রিজনিং। সো এই যে আমি দাবিটা করলাম, যাদের কমন স্ট্রাগল আছে, ক্ষোভ আছে, যাদের ধরো তোমার কমন অবজেক্টিভ আছে, তাদেরকে ইউনিফাই করা সহজ, এবং ইউনিফাই হইলে তারা বেটার ফাংশনিং হবে। এটার তো আমার একটা এক্সাম্পল দরকার যেটা দেখে আমি বুঝবো যে আসলে এই জিনিসটা ওয়ার্কিং। সো এক্সাম্পলে গিয়ে তুমি ইসরায়েলের কথা বলতে পারো, যে দেখেন ইসরায়েলের কমন স্ট্রাগল ছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়, ওদেরকে জাতিগত নিধনের শিকার হয়েছে তারা। হ্যাঁ, তারা, তাদের একটা কমন অবজেক্টিভ ছিল যে আমাদের ভূখণ্ড নাই, আমাদের রাষ্ট্র নাই, এবং আমাদের বংশধররা জায়গায় জায়গায় নির্যাতনের শিকার হচ্ছে শুধুমাত্র জিউস হওয়ার কারণে। তো তাদের একটা অবজেক্টিভ ছিল যে তাদের একটা সেফ টেরিটরি দরকার। সেই কমন স্ট্রাগল, কমন অবজেক্টিভ তাদেরকে ইউনিফাই করছে এবং তারা একটা ফাংশনিং স্টেট গঠন করছে, যেটার এক্সাম্পল হচ্ছে আজকের ইসরায়েল। সো লাস্টলি তুমি কারো মাইকটা অন করে একটু অফ করে দিলে সুবিধা হবে। আচ্ছা, লাস্টলি হচ্ছে ইম্প্যাক্ট। সো ইম্প্যাক্টে গিয়ে সে দেখাচ্ছে যে যদি রাষ্ট্রটা বেটার ফাংশনিং হয় তাহলে অনেকগুলো বেনিফিট আছে। বেনিফিট গুলা কিরকম? যেমন ধরো আমরা হয়তো যুদ্ধ বন্ধ করতে পারবো না, মানে ইউএসএ আর রাশিয়া যেরকম ধরো বিভিন্ন ইরান সবাই মিলে যেরকম সিরিয়াতে যুদ্ধ খেলতেছে, আমি হয়তো এই যুদ্ধটা বন্ধ করতে পারবো না। কিন্তু এই যুদ্ধর কারণে সাধারণ মানুষ যেভাবে এক্সট্রিমিস্ট হয়ে ওঠে, জীবনের প্রতি হতাশ হয়ে, যে লাইফের তো কোনো হোপ নাই, আমি কোনো ওয়ার করি, যুদ্ধ করি, মানে টেরোরিজমের সাথে জড়াই যাই, তাইলে হয়তো আমি একটা সমাধানে আসতে পারবো। অথবা অনেকে টাকার কারণে টেরোরিজমে জড়াই। সো এই জিনিসগুলো বন্ধ হবে। অন্তত তাদেরকে, যাদেরকে আমরা রাষ্ট্র বানানোর সুযোগ দিচ্ছি, তারা তখন হতাশা বা এক্সট্রিমিজমের দিকে ধাবিত না হয়ে তারা রাষ্ট্র গঠনে মনোযোগী হবে। অন্তত তাদের পার্ট থেকে এক্সট্রিমিজমটা বন্ধ হবে।
যারা যুদ্ধ করতেছে তাদেরটা বন্ধ না করতে পারলেও এই পার্টটা আমরা বন্ধ করতে পারবো। এটা একটা ইম্প্যাক্ট হইতে পারে। ঠান্ডা মাথায় চিন্তা করলে তুমি আরো ইম্প্যাক্ট পাবা। সো এই হচ্ছে আমার আর্গুমেন্টেশনের স্ট্রাকচারাল ডিসকাশন, যেখানে আমি প্রিন্সিপাল এবং কনসিকুয়েন্সিয়াল দুই ধরনের আর্গুমেন্টে দেখানোর চেষ্টা করছি। আর্গুমেন্টের চারটা স্টেপ থাকে এবং একটা স্টেপের সাথে আরেকটা স্টেপকে রিলেট করতে হয়। চারটা মোশনের চারটা আর্গুমেন্ট নিয়ে আমরা আলোচনা করছি, দুইটা প্রিন্সিপাল দুইটা কনসিকুয়েন্সিয়াল। এর আগে আমরা আলোচনা করছি কনসিকুয়েন্সিয়াল এবং প্রিন্সিপাল আর্গুমেন্টের কনসেপ্টটা কি এবং একটা মোরাল ডিলেমাতে আসলে আমরা কিভাবে ডিসাইড করব কোন দিকে যাব। সো এই পর্যন্ত হচ্ছে আমার আর্গুমেন্টেশনের আলোচনা। তারপরে আমরা মোশন ডিসকাশনে যাব। মোশন ডিসকাশনে যাওয়ার আগে আর্গুমেন্ট নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে মাইক অন করে এসে বলতে পারো, আনমিউট করে। আমরা প্রয়োজনে একটু মোশন নিয়ে আরেকটু আলোচনা করতে পারি। একটু রেস্ট করি, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। আচ্ছা, কোয়েশ্চেন না থাকলে একটু রেসপন্স করো যে বুঝতে পারছো কিনা জিনিসটা, নাকি একটু টাফ মনে হয়েছে যে আর একটু সহজভাবে বোঝানো উচিত। ভাইয়া। হ্যাঁ ভাইয়া বলো। হ্যালো। হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি, বলো। ভাই ভাই শুনতে পাচ্ছি কিন্তু কথাটা ক্লিয়ার না। ভাইয়া অনেক সরি, আমার ফার্স্ট আচ্ছা ভাই আমি সেটি তুমি লিখে দাও। লিখে দিচ্ছি। হ্যাঁ স্মৃতি, আওয়াজ আসতেছে না তো, লিখে দাও, লিখে দিলে বোঝা যাবে। আচ্ছা, আমি একটা কোশ্চেন করতে পারি। হ্যাঁ, সাতু ভাই। হ্যাঁ শিওর, কোয়েশ্চেন করো। আচ্ছা, ঠিক আছে। কনসিকুয়েন্সিয়াল ডিবেট, আমরা যে পলিসি ডিবেট বলি, সেটার কনসিকুয়েন্সিয়াল ডিবেট কি সিমিলার নাকি আলাদাভাবে ধরা হবে? আচ্ছা, নাইস একটা কোয়েশ্চেন। এই আলোচনাটাই এখন করব। সো যাই হোক, আমি আসি। ওকে, সো এই আলোচনাটা আসতেছি আমি এখন। সো ধরো আমাদের মোশন গুলো অনেক রকম হইতে পারে। সো এক এক ধরনের মোশনে এক এক ধরনের আলোচনা করতে হয়। যখন আমরা কোনো প্রিন্সিপাল মোশন দেখি, তখন কিন্তু ওই মোশনে প্রথমে আমাদেরকে জাস্টিফিকেশন দিতে হয়। ওকে, দেখাবো লাস্টের দিকে। সো প্রিন্সিপাল মোশনের একটা কথা আমি আগেও বলছি যে একটা মোশনে শুধুমাত্র প্রিন্সিপাল আর্গুমেন্ট থাকতে পারে, অথবা দুইটা আর্গুমেন্ট তিনটা আর্গুমেন্ট প্রিন্সিপাল হতে পারে, কিছু আর্গুমেন্ট কনসিকুয়েন্সিয়াল হতে পারে, অথবা কোনো কোনো মোশনে পুরো ডিবেটটাই কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্টের উপরে চলতে পারে। সো এটা একটা মানে কম্বিনেশন হইতে পারে অথবা সিঙ্গেল অ্যাপ্রোচ হইতে পারে। এটা মানে ডিপেন্ড করে মোশনের উপর। সো কিছু মোশন আছে যেখানে প্রিন্সিপালের গুরুত্ব, ওকে আসতেছি, নাইস কোয়েশ্চন। কিছু কিছু মোশন আছে যেখানে প্রিন্সিপালের গুরুত্ব অনেক বেশি। তুমি মোশনটা দেখার পরেই দেখবা, যেমন দিস হাউস বিলিভস দ্যাট, বিটি যে মোশন গুলা, তার অধিকাংশ মোশনে তুমি পাবা যে প্রিন্সিপাল আলোচনার সংখ্যা বেশি। কনসিকুয়েন্সিয়াল এমন না, কনসেপ্ট থাকে, এটাই ইম্পর্টেন্ট। যেমন দেখো একদম শুরুতে, দিস হাউস বিলিভস দ্যাট ওয়ার্ল্ডস পোর উড বি জাস্টিফাইড ইন পারসুইং এ কমপ্লিট মার্কসিস্ট রেভলিউশন। এই সময় রেভলিউশনে যাওয়ার রাইট আছে। অথবা এইখানে মোশনটা দেখো, দিস হাউস বিলিভস ইন রাইট টু ডাই, মানে এই সংসদ মানুষের যে রাইট টু ডাই, মরে যাওয়ার রাইট আছে, এটারে বিশ্বাস করে। সো আমি যখন কোনো কিছুকে বিশ্বাস করি, তখন সাধারণত আমি এটা কেন প্রিন্সিপালি রাইট, এই কথাটা আগে আসতে হয়।
আবার ধরো একটা মোশনের মধ্যে প্রিন্সিপাল আলোচনা আছে, কনসিকুয়েন্সিয়াল আলোচনা আছে, তখনও তোমাকে প্রথমে প্রিন্সিপাল আলোচনাটাই করতে হবে। কারণ মানে সাধারণত প্রিন্সিপাল ঠিক না থাকলে কনসিকুয়েন্স নিয়ে জিতা যায় না। এজন্য আগে প্রিন্সিপাল এস্টাবলিশ করতে হয় ডিবেটে, যদি প্রিন্সিপাল থাকে। সব মোশনে যে প্রিন্সিপাল থাকবে এরকম না। সো এই মোশনটা ধরো বিলিভস ইন রাইট টু ডাই, এখানে তোমাকে প্রিন্সিপাল আলোচনা শুরুতে আনতে হবে। সো প্রিন্সিপাল আলোচনাগুলো কেমন, যে ঠিক আছে মানুষের মরে যাওয়ার রাইট থাকা উচিত। কেন থাকা উচিত? কারণ জন্মানোর অধিকার তো তার। সে যে জন্মগ্রহণ করছে এটা কি সে কনসেন্ট দিছে যে আমি জন্মতে চাই, অথবা অমুক পরিবারে জন্মগ্রহণ করতে চাই, অমুক ধর্মের জন্মগ্রহণ করতে চাই, অমুক দেশে জন্মগ্রহণ করতে চাই, অমুক লিগ্যাল সিস্টেমে জন্মগ্রহণ করতে চাই, কোনো কিছুতেই কিন্তু তার কোনো রাইট সে নাই। সে জাস্ট আরবিট্রারিলি জন্মগ্রহণ করে ফেলছে কারণ তার বাপ মার মনে চাইছে। তো এই জায়গাতে মানে যেই মানুষটার কোনো কনসেন্ট ছিল না, সে এমন একটা অবস্থায় এসে পৌঁছাইছে যেখানে তার কোনো সেই ছিল না। সো তার একটা জায়গাতে অন্তত সে থাকা উচিত। সে যদি এইসব জিনিস নিয়ে আনহ্যাপি হয় তাহলে তারে জোর করে তার মৃত্যুর অধিকার কেড়ে নেওয়া উচিত না। কারণ যে জায়গায় সে আছে সেখানে সে স্বেচ্ছায় আসে নাই। সো এটা, এই যে দাবিটা করতেছি তোমাদের কাছে ভেগ লাগতেছে না? যে আচ্ছা এটা কেমনে বুঝবো? এই ভেগ জিনিসটাকে ক্লিয়ার করার জন্যই আর্গুমেন্টের 4টা স্টেপ দরকার। আমি এতক্ষণ রিজনিং পর্যন্ত ছিলাম, জাস্টিফিকেশন যখন দিব, এক্সাম্পল যখন দিব, তখন কিন্তু তোমার কাছে এটা আরেকটু কনভিনসিং মনে হবে যে আচ্ছা ঠিক আছে, যে তুমি ল ফ্যাকাল্টিতে পড়তে চাও নাই। ল ফ্যাকাল্টি ভালো উদাহরণ হয়ে যাচ্ছে, বাদ দাও ল ফ্যাকাল্টি বাদ দাও। এখন কার নাম নিব? যার নাম নিব সেটাই পলিটিক্যালি রং হয়ে যাবে। ধরো তুমি একটা ইউনিভার্সিটিতে পড়ো, একটা সাবজেক্টে পড়ো, সেই ইউনিভার্সিটির সেই সাবজেক্টে তোমার পড়ার ইচ্ছাই ছিল না, তোমাকে জোর করে ভর্তি করাই দিছে এবং ওখানেই আটকে রাখে, তোমার ওখানেই পড়তে হবে। তোমার যদি কোনো বিকল্পও আসে তখনও তোমার ওখানেই পড়তে হবে, বিকজ তোমাকে এখান থেকে যাইতে দেওয়া হবে না। সো এই মানুষটার ব্যাপারটা কিন্তু এরকম হয়ে গেছে, তাকে জোর করে অথবা তার কনসেন্ট না নিয়ে এখানে নিয়ে আসা হয়েছে এবং সে কমফোর্টেবল ফিল করতেছে না। ওই অবস্থায় যদি সে মরতে চায় আপনি তারে মরতেও দিচ্ছেন না। সো ওই যে এক্সাম্পল দিলাম, ওই এক্সাম্পলের সাথে রিলেট করে যদি এই কথাটা বলো তাহলে কিন্তু এটা মনে হয় যে আচ্ছা কনভিনসিং। ওকে, সো এইরকম মোশন যখন দেখবা যে অধিকার নিয়ে কথা বলতেছে, মোশন যখন চয়েস নিয়ে কথা বলতেছে, মোশন যখন ধরো রেসপন্সিবিলিটি নিয়ে কথা বলতেছে, রাইট নিয়ে কথা বলতেছে, তখন কিন্তু প্রিন্সিপাল অফ রাইট, প্রিন্সিপাল অফ রেসপন্সিবিলিটি, প্রিন্সিপাল অফ চয়েস, প্রিন্সিপাল অফ ধরো ইথিক্স, মোরালিটি, এই সব কিছু নিয়ে তোমার আলাপ করতে হবে। মানে এটা কেন রাইট, এটা কেন রং, এটা কেন করা উচিত, অথবা এটা কেন করা উচিত না, এটা কেন করা যায় না, এই সব জাস্টিফিকেশন তোমাকে আগে দিতে হবে। যেমন দিস হাউস উড গিভ রিপারেশন টু উইমেন অথবা অ্যাবরিজিনালস, দুইটাই মোশন হইতে পারে, আমি এক করে দিছি আর কি, যে নারীদেরকে ক্ষতিপূরণ দেওয়া উচিত। তাইলে এই যে দেখো এটা একটা মিক্সড মোশন। এখানে এক ধরনের আলোচনা হইতে পারে যে নারীরা কি ক্ষতিপূরণ ডিজার্ভ করে। কেন ডিজার্ভ করে? কারণ তারা হিস্টোরিক্যালি অপ্রেসড, পেট্রিয়ার্কাল সিস্টেম এমন ভাবে গড়ে উঠছে যে ওরা মানে এটার সেটিংটাই এমন ভাবে হয়েছে যে ওরা অনেক জায়গায় ক্ষতির সম্মুখীন হইতেছে। সো কাউকে যদি আমরা এইভাবে ক্ষতি করি তাহলে তো আমরা ওই জায়গাতে গিয়ে এইভাবে তাকে রিপারেশন দেই। সো এই জায়গাতে নারীরাও ক্ষতিপূরণ ডিজার্ভ করে। সো প্রথম পার্টের আলোচনা কিন্তু হচ্ছে নারীরা ডিজার্ভ করে কিনা, অথবা অ্যাবরিজিনালস যারা আছে তারা ক্ষতিপূরণ ডিজার্ভ করে কিনা। সো এটা তোমাকে জাস্টিফিকেশন দিয়ে দেখাইতে হবে যে দেখেন এমন যদি ঘটনা হয় যে আমি ক্ষতির সম্মুখীন হয়েছি, আমার ব্যবসায়িক লস হয়েছে কারো অ্যাকশনের কারণে, তখন কিন্তু আমি লিগ্যাল সিস্টেমে ক্ষতিপূরণ পাই। সো নারীদেরটা হয়তো এত ক্লিয়ার না, আপনার ছোট মস্তিষ্কে হয়তো ধরতেছে না যে তারাও ক্ষতির সম্মুখীন হয়েছে সিস্টেমের কারণে। সো আমি আপনাদের দেখাইলাম যে সিস্টেমের কারণে তারা কিভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে, সো তারা ক্ষতিপূরণ ডিজার্ভ করে। এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল জাস্টিফিকেশন। সেকেন্ডারি লেয়ারে গিয়ে তুমি ইমপ্যাক্ট দেখাবা যে কি কি বেনিফিট হবে নারীদেরকে ক্ষতিপূরণ দিলে। সো ওই বেনিফিট গুলা নিয়ে যখন আলোচনা করবা তখন তুমি কিন্তু কনসিকুয়েন্সিয়াল আলোচনায় ঢুকে গেছো। তো একটা মোশনে প্রিন্সিপাল আলোচনা যেমন থাকে কনসিকুয়েন্সিয়াল আলোচনাও থাকে। বাট আমি কেন প্রিন্সিপাল মোশন আলাদা করে দেখাচ্ছি, কারণ কিছু মোশন থাকে যেগুলোর মধ্যে প্রিন্সিপাল আলোচনাই বেশি। সো এই জন্য প্রিন্সিপাল মোশন একটা ক্যাটাগরি হইতে পারে, সেকেন্ডারি ক্যাটাগরি হইতে পারে কনসিকুয়েন্সিয়াল মোশন। যে লিস্ট আমি দিচ্ছি এটা এক্সহস্টিভ লিস্ট না, এটা আরো বড় হইতে পারে অথবা একটার ভিতরে আরেকটা থাকতে পারে। যেমন কনসিকুয়েন্সিয়াল মোশন, যেটা প্রশ্ন করছো যে পলিসি ডিবেট কি কনসিকুয়েন্সিয়াল মোশন কিনা, পৃথিবীর সব পলিসি ডিবেটই কনসিকুয়েন্সিয়াল মোশন, কিন্তু সব কনসিকুয়েন্সিয়াল ডিবেট পলিসি ডিবেট না।
পলিসি ডিবেট হচ্ছে স্পেসিফিক ভাবে তুমি যখন কোনো পলিসি নিয়ে আলাপ করবা, যেমন এই সংসদ বাংলা মোশন রেল খাতকে বেসরকারীকরণ করবে। সো টোটালি একটা পলিসি নিয়ে আলোচনা হচ্ছে যে রেলকে বেসরকারীকরণ করলে কি লাভ হবে কি লস হবে। কিন্তু এই পলিসি ছাড়াও অনেক কনসিকুয়েন্সিয়াল মোশন আছে যেখানে তুমি কনসিকুয়েন্সিয়াল আলোচনা করবা কিন্তু কোনো পলিসি দিতে হবে না, ওইখানে মডেল দিতে হয়। মডেল আর একটা জিনিস, বড় জিনিস, এখন সংক্ষেপে আলোচনা করা যাবে না। সো যেমন ধরো দিস হাউস উড ইন্ট্রোডিউস প্যারেন্টিং লাইসেন্স সিস্টেম। সো প্যারেন্টিং লাইসেন্স সিস্টেমটা হচ্ছে সন্তান জন্ম দিতে চাইলে তোমার রাষ্ট্র থেকে একটা লাইসেন্স থাকতে হবে যে তুমি সন্তান জন্ম দিতে যোগ্য। তোমার তো শুধু স্পার্ম থাকলেই হবে না, সন্তান জন্ম দিতে পারবে এরকম না, তোমার ইকোনমিক স্টেবিলিটি থাকতে হবে, তুমি নিজে মানসিকভাবে সুস্থ হইতে হবে, বাচ্চা বড় করার জন্য তোমার পর্যাপ্ত ট্রেনিং থাকতে হবে, সার্টিফিকেট থাকতে হবে যে আমি ট্রেনিং নিছি। তো এরকম লাইসেন্স অনেক দেশে নর্ডিক কান্ট্রি গুলোতে ইন্ট্রোডিউস করতেছে আস্তে আস্তে। সো দিস হাউস এইরকম একটা জিনিসকে ইন্ট্রোডিউস করবে। সো কেন ইন্ট্রোডিউস করবে? করলে এই লাভ ওই লাভ ওই লাভ কনসিকুয়েন্স আলোচনা করবা, কারণ লাইসেন্স না থাকলে কি সমস্যা হয় সেটা নিয়ে আলোচনা করবা। সো এটা হচ্ছে একটা কনসিকুয়েন্সিয়াল মোশনের আলোচনা, যেখানে তুমি কনসিকুয়েন্স নিয়ে আলোচনা করবা এবং তাদের কনসিকুয়েন্স থেকে তোমার কনসিকুয়েন্সটা কেন ইম্পর্টেন্ট সেটা ব্যাখ্যা করার চেষ্টা করবা। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট এবং এই মোশনের ডিবেট গুলো এখন ইদানিং বেশি হয়, অ্যাক্টন মোশন। যেমন ধরো দিস হাউস অ্যাজ ইসরায়েল উড এন্ড কম্পালসারি মিলিটারি সার্ভিস। ইসরায়েলে যেটা হয় প্রত্যেক নাগরিককে বাধ্যতামূলক একটা সার্টেন টাইম পর্যন্ত মিলিটারি সার্ভিস দিতে হয়, কনস্ক্রিপশন। সো এটা বন্ধ করে দিবে। কে বন্ধ করে দিবে? এই পুরা ডিবেটটা হবে ইসরায়েলের পার্সপেক্টিভ থেকে। প্রধানমন্ত্রীও ইসরায়েলের, বিরোধী দলীয় নেতাও ইসরায়েলের, হাউসটা পার্লামেন্টটাও ইসরায়েলের, পুরা সবাই কথা বলবে ইসরায়েলের স্বার্থ নিয়ে। এক পক্ষ বলবে ইসরায়েলের কি বেনিফিট, আরেক পক্ষ বলবে ইসরায়েলের কি ক্ষতি অথবা ইসরায়েলের কি দরকার। অর্থাৎ এই ডিবেটের লেন্স পুরাটাই হবে অ্যাজ ইসরায়েল অথবা অ্যাজ লিবারেল ডেমোক্রেসি, মানে এই অ্যাজ এর মধ্যে যারা আছে তাদের দৃষ্টিকোণ থেকে পুরো ডিবেটটা করতে হবে। সো এরকম অনেক মোশন আসতে পারে, একটা কনটেক্সট দিয়ে দিবে, কনটেক্সট দেওয়ার পরে বলবে অ্যাজ এ ফাদার তুমি কি করবা। সো তখন পুরো ডিবেটটা হবে একজন বাবার দৃষ্টিকোণ থেকে, অথবা অ্যাজ এ মাদার এই অবস্থায় তুমি সারোগেট করবা কিনা, অথবা এই অবস্থায় তুমি অ্যাবর্শন করবা কিনা। তখন এন্টায়ার ডিবেটটা হবে ওই মার কাছে পৃথিবীটা কেমন, মায়ের লেন্স থেকে হবে ডিবেটটা। সো অ্যাক্টর মোশনে যে অ্যাক্ট করে, মানে যে অ্যাক্টের সাথে জড়িত, তার দৃষ্টিকোণ থেকে পুরো ডিবেটটা করতে হয়। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটা একটু তোমরা মাথায় রাখবা। সো এরপরে যেটা আমরা বলতে পারি হাইপোথেটিক্যাল মোশন। হাইপোথেটিক্যাল মানে হচ্ছে ধরো এখানে অনেক ধরনের এমন জিনিস থাকবে যেটা পৃথিবীতে এক্সিস্ট করে না, কিন্তু ওইটা নিয়ে আমরা ডিবেট করতেছি হাইপোথিসিসের ভিত্তিতে। যেমন ধরো দিস হাউস সাপোর্টস মেমোরি ট্রান্সপ্লান্ট টেকনোলজি, মেমোরি প্রতিস্থাপন করে দেওয়া যাবে। তোমার এটা অনেক বড় কনটেক্সট, ওই বড় কনটেক্সট আমি দেই নাই। যেটা হচ্ছে ধরো একটা মেমোরি ট্রান্সপ্লান্ট মেশিন আছে যেটা দ্বারা একজন মানুষের মেমোরি আরেকজনকে দিয়ে দেওয়া যাবে পুরোপুরি। সো এটা কিন্তু এখন এক্সিস্ট করে না। অথবা ধরো দিস হাউস উড রিমুভ অল দ্য নেগেটিভ ইমোশনস এন্ড মেমোরিজ। তোমার মধ্যে যত নেগেটিভ ইমোশন আছে, তোমার ক্রোধ, রাগ অথবা তোমার ক্ষোভ, এগুলাকে রিমুভ করে দিবে, তুমি শুধু একটা পজিটিভ মানুষ হয়ে যাবে। সো যেটা আসলে পৃথিবীতে এক্সিস্ট করে না, বাট স্টিল এখন ওইটা নিয়ে ডিবেট হবে। সো ওইটা নিয়ে আমরা কিভাবে ডিবেট করব, ওই মোশন গুলাকে আমাদের অ্যাপ্রোচ করা উচিত অন দ্য বেসিস অফ হাইপোথিসিস। যে আচ্ছা, মানে কাল্পনিক ওয়ার্ল্ড, ধরো তোমার ক্রোধ নাই, রাগ নাই, সো তুমি মানে অলওয়েজ আনন্দিত। সো একটা মানুষ যখন অলওয়েজ হ্যাপি হয়, তার যখন রাগের সাথে আনন্দের যখন মিথস্ক্রিয়া হয় না, ওই মানুষটা দেখতে কেমন হয়। এটা কিন্তু একটা কাল্পনিক ডিবেট করতেছে। সো ওইটার ভিত্তিতে তুমি জাস্টিফাই করার চেষ্টা করবা। অথবা ধরো তোমার মধ্যে কোনো নেগেটিভ ইমোশন নাই, ধরো তুমি ছোটবেলায় খুবই অ্যাকচুয়ালি অ্যাসল্টেড হয়েছিল, ওই স্মৃতি তোমার মাথা থেকে মুছে দেওয়া হয়েছে। ছোটবেলায় তোমার খুব বিটার একটা মেমোরি আছে যে তোমাকে কেউ মানে পিটাইছিল, যেটা তুমি বুঝছো। সো ওই মানুষটা কেমন, কেন ওই মেমোরিটা থাকা উচিত ছিল, সেটা নিয়ে তখন তুমি ডিবেট করবা যে আমরা আসলে কেন স্ট্রাগল করার মাধ্যমে পরিপূর্ণ হিউম্যান বিং হয়ে উঠি, মানে ম্যানুয়াল পদ্ধতিতে আমরা হিউম্যান বিং হয়ে উঠি, ওইটা নিয়ে আর্গু করবা। অপোজিশন বলবে যে না, এইসব ট্রমা আমার দরকার নাই, আমাকে কেউ হলের মধ্যে নিয়ে র্যাগিং দিছে, র্যাগ দিছে, সো ওই স্মৃতি থেকে আমার শিকার কিছু নাই, এটা কন্টিনিউয়াসলি আমার পেইন দেয়, এই স্মৃতি আমার রাখাই উচিত না। আরেক পক্ষ এটা আর্গু করবে। সো ওইটা কিন্তু যদিও হাইপোথেটিক্যাল ডিবেট, তুমি কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে এটাকে নামায় আনবা, নামায় এনে দেখাবা যে কেন এটা থাকা উচিত
অথবা কেন এটা থাকা উচিত না। সো হাইপোথেটিক্যাল মোশনের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তুমি এটাকে কিভাবে রিয়েল ওয়ার্ল্ডের সাথে কানেক্ট করতেছো, কারণ হাইপোথিসিসটা তো রিয়েল ওয়ার্ল্ডে নাই। ওটাকে যদি আমি একদম থিওরিটিক্যাল আলোচনা করি তখন জাজের পক্ষে বোঝা কঠিন হবে। সো নেক্সট হচ্ছে প্রিফার্স মোশন। এটাও কিছুটা রিগ্রেট মোশনের মতো, বাট আমি আলাদা করছি। যেমন ধরো ওইটা ওয়ার্ডটা থেকে প্রিফার, দুইটা অপশন থাকে, তুমি কোনটা প্রিফার করো। যে দিস হাউস প্রিফার্স টু লিভ ইন এ ওয়ার্ল্ড উইদাউট বর্ডার। তাহলে দুইটা ওয়ার্ল্ড আছে, একটা ওয়ার্ল্ডে বর্ডার মানে সীমানা এক্সিস্ট করে দেশগুলোর মধ্যে, আর একটা ওয়ার্ল্ড আছে যেখানে সীমানা এক্সিস্ট করে না। তুমি প্রিফার করতেছো সীমানা এক্সিস্ট করে না এরকম একটা ওয়ার্ল্ড। সো এই ডিবেটটা কিন্তু এন্টায়ারলি একটা কম্পারেটিভ ডিবেট, মানে দুইটা ওয়ার্ল্ডের মধ্যে কম্পেয়ার করে দেখাইতে হবে যে ওয়ার্ল্ডে সীমানা নাই সেই ওয়ার্ল্ডে কেন অ্যাডভান্টেজ বেশি অথবা বেনিফিট বেশি, আর যে ওয়ার্ল্ডে সীমানা আছে সেই ওয়ার্ল্ডের প্রবলেম কি, দুইটাই তোমার বলতে হবে। অপোজিশনের সেম, তার নিজের কেসটাও বলতে হবে, অপোজিশনের কেসটাকে কম্পেয়ার করে করে। সো প্রিফার্স মোশন, যেমন দিস হাউস প্রিফার্স টু লিভ ইন এ ওয়ার্ল্ড উইদাউট রিলিজিয়ন অথবা উইদাউট ডেমোক্রেসি। সো তুমি কিন্তু যখন মানে ডেমোক্রেসি ছাড়া একটা ওয়ার্ল্ডকে অ্যাডভোকেসি করবা, যে ওয়ার্ল্ডে ডেমোক্রেসি নাই এই ওয়ার্ল্ডে এই প্রবলেম নাই, তখন কিন্তু এট দ্য সেম টাইম ডেমোক্রেসি থাকলে কি কি প্রবলেম হয় সেটাকেও বলতে হবে। অথবা রিলিজিয়ন ছাড়া একটা পৃথিবীতে কি কি বেনিফিট আছে এটা বলার সময় রিলিজিয়ন সহ একটা পৃথিবীতে কি কি প্রবলেমস আছে সেটা বলতে হবে। দ্যাট মিন্স প্রিফার্স মোশন গুলা অলওয়েজ কম্পারেটিভ লেন্স থেকে দেখতে হয়। তোমার লেন্সটা যেন কম্পারেটিভ হয়, কম্পারেটিভ মানে তুলনামূলক আলোচনা হয় দুইটা ওয়ার্ল্ডের মধ্যে। সো এরপরে হচ্ছে রিগ্রেট মোশন। রিগ্রেট মোশন ও কাইন্ড অফ কম্পারেটিভ মোশন, এখানেও দেখবা কম্পেয়ার করার একটা সুযোগ আছে। যেমন দিস হাউস রিগ্রেটস দ্য রাইজ অফ চয়েস ফেমিনিজম। চয়েস ফেমিনিজমের উত্থানে এই সংসদ অনুতপ্ত। সো কখনো যখন মোশন তোমাকে বলে যে চয়েস ফেমিনিজম অথবা ধরো মাদার টাং এর গ্লোরিফিকেশনের জন্য অনুতপ্ত, বা অনুতপ্ত ওয়ার্ডটা থাকলে আমরা কি আলোচনা করি? আমরা গভর্নমেন্ট সাইড থেকে দেখানোর চেষ্টা করি যে এই জিনিসটা এক্সিস্ট করার কারণে আমার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা প্রবলেম হয়েছে, যে কারণে আমি অনুতপ্ত। আমি আসলে কেন অনুতপ্ত হই? তুমি পরীক্ষায় খারাপ করছো এই জন্য আমি অনুতপ্ত, তোমার সাথে একজন বাজে ব্যবহার করছে এই জন্য আমি অনুতপ্ত। দ্যাট মিনস আমি কখন অনুতপ্ত হই? আমি অনুতপ্ত হই যখন নেগেটিভ কিছু ঘটে। সো মাদার টাং এর গ্লোরিফিকেশন, মাতৃভাষার মহিমান্বিতকরণের কারণে অনেকের অনেক প্রবলেম হয়েছে অথবা অনেকের অনেক প্রবলেম হয়, এইটা প্রুভ করতে পারলে আমি বুঝাইতে পারবো যে এটা রিগ্রেট করার মতোই ঘটনা। মাদার টাং এর গ্লোরিফিকেশন রিগ্রেট করার মতোই ঘটনা, এই জন্য আমি অনুতপ্ত। তাহলে অপোজিশন কি দেখাবে? অপোজিশন দেখাবে যে এইটা থেকে এমন কোনো ক্ষতি নাই যে তোমার রিগ্রেট ফিল করতে হবে, বরঞ্চ এটার মধ্যে কিছু কিছু লাভ আছে, এটা রিগ্রেট ফিল করার মতো কিছু না। সো এই অনুতপ্তের মোশন গুলার মধ্যে আমরা সাধারণত ক্ষতি দেখাই অথবা বেনিফিট দেখাই অপোজিট থেকে, যে এইরকম ক্ষতি তুমি যেটা বলতেছো সেটা নাই, বরঞ্চ কিছু বেনিফিট আছে, there is nothing to be regretted. সো এটাই আমরা রিগ্রেট মোশনে প্রুভ করি। যেমন ধরো দিস ওয়াজ রিগ্রেট দ্য কাল্ট অফ পার্সোনালিটি অফ মাশরাফি বিন মুর্তজা। মাশরাফি বিন মুর্তজাকে কেন্দ্র করে যে কাল্ট অফ পার্সোনালিটি গড়ে উঠছে বাংলাদেশে, যদিও এটা এখন নাই, তার এত হাইপ এখন নাই, বা তার সম্পর্কে অনেকের নেগেটিভ আইডিয়া হয়ে গেছে, বাট এটা ওই সময় রিলেভেন্ট একটা মোশন ছিল। এটা নিয়ে রিগ্রেট করে যে মাশরাফি একটা বিশাল কাল্ট, এটা নিয়ে রিগ্রেট করে, কারণ এটার অনেক ক্ষতি আছে, হার্ম আছে। সো রিগ্রেট প্রমাণ করতে হলে আমাকে হার্ম দেখাইতে হবে, লস দেখাইতে হবে, কারো প্রবলেমস দেখাইতে হবে, কোন কোন স্টেক হোল্ডারের সাফারিংস দেখাইতে হবে। তো এই জিনিসগুলো যখন আমি এস্টাবলিশ করতে পারবো তখন আমি প্রুভ করতে পারবো যে আমি রিগ্রেট ফিল করতেছি। লাস্ট ওয়ান, this house would rather be a part of the club 27 than live an average anonymous life. মোশনটাকে একটু বুঝাই নেই। ক্লাব 27 হচ্ছে একটা ক্লাব যেখানে সিঙ্গার, মিউজিশিয়ান, সেলিব্রিটিরা 27 বছর বয়সে অথবা এর আশেপাশে সময়ে মারা যায়। মারা যাওয়ার আগে এরা আমাদের লাইফকে প্রচুর এনজয় করছে, প্রচুর উল্টাপাল্টা কাজ করছে, ফেম পাইছে, লাইফকে মানে চূড়ান্ত লেভেলে এনজয় করার চেষ্টা করছে। এবং অনেকের ধারণা ছিল যারা এইভাবে জীবনযাপন করে তারা 27 বছর বয়সে মারা যায়। সো এটাকে পরবর্তীতে নাম দেওয়া হয়েছে ক্লাব 27। সো মোশন বলতেছে কম্পারেটিভ মোশন মানেই হচ্ছে এখানে একটা কম্পারেটিভ আলোচনা হবে, দুইটা অপশন থাকবে, দুইটা অপশনের মধ্যে তুমি আলোচনা করবে। সো মোশন বলতেছে যে ক্লাব 27 এর মেম্বার হওয়াটাকে সমর্থন করে। মানে ধরো তুমি একজন ব্যক্তি, তুমি ক্লাব 27 এর মেম্বার হবা রাদার দেন একটা এভারেজ অ্যানোনিমাস লাইফ লিড করার চেয়ে, খুব গড়পড়তা জীবন যাপন করার চেয়ে ক্লাব 27 এর মেম্বার হওয়াটা তোমার কাছে প্রিফারেবল। সো তোমার কিন্তু ডিরেক্টলি মোশন তোমাকে ডিরেক্টলি একটা কম্পারেটিভ থ্রু করছে।
তুমি কি ক্লাব 27 এর মেম্বার হওয়া প্রিফার করো নাকি একটা অ্যাভারেজ লাইফ লিড করা প্রিফার করো? সেম ভাবে পরের মোশন, দিস হাউস সাপোর্টস এশিয়ান ভ্যালুস ওভার ওয়েস্টার্ন ভ্যালুস। পশ্চিমা মূল্যবোধের চেয়ে এশিয়ান মূল্যবোধকে প্রিফার করে অথবা সাপোর্ট করে এই সংসদ। এগেইন দুইটা আইডিয়া তোমাকে থ্রো করছে, তুমি কি এশিয়ান ভ্যালুস কে সাপোর্ট করো না ওয়েস্টার্ন ভ্যালুস কে সাপোর্ট করো। সো যেখানে মোশন তোমাকে সরাসরি কম্পারেটিভ ডিসকাশন থ্রো করবে সেখানে তোমাকে কম্পারেটিভ ডিসকাশন করতে হবে। সো এরকম কিছু মোশন পাবা যেখানে তোমাকে কম্পারেটিভ থ্রো করা হয়েছে, এমন কিছু মোশন পাবা যেখানে তোমাকে প্রিফারিংস দেওয়া হয়েছে, তুমি কোন ওয়ার্ল্ড প্রিফার করো। সো কম্পারেটিভ মোশন আর প্রিফারিং এর মোশন কাছাকাছি। কিছু মোশন পাবা যেখানে তোমাকে রিগ্রেট ফিল করো কিনা সেটা জিজ্ঞেস করবে, সেখানে তুমি লাভ লস সাফারিং প্রবলেমস দেখা বলতে হবে যে তুমি রিগ্রেট ফিল করো। কিছু মোশন হবে এন্টায়ারলি হাইপোথেটিক্যাল, সেই হাইপোথেটিক্যাল মোশনকে রিয়েল ওয়ার্ল্ডের সাথে কানেক্ট করতে হবে। কিছু মোশন পাবা অ্যাক্টর মোশন, ওই ডিভাইড পুরোপুরি অ্যাক্টরের লেন্স থেকে করতে হবে, যে ব্যক্তি অ্যাক্টর অ্যাজ ইসরায়েল অথবা ধরো অ্যাজ লিবারেল ডেমোক্রেসি তাদের দৃষ্টিকোণ থেকে মোশনটাকে দেখতে হবে। কিছু মোশন পাবা কনসিকুয়েন্সিয়াল, যেখানে কনসিকোয়েন্স নিয়ে বেশি আলোচনা করতে হবে। দ্যাট ডাজন্ট মিন সেখানে কোনো প্রিন্সিপাল কথা বলা যাবে না, প্রিন্সিপাল থাকলে একটু করে প্রিন্সিপাল বলবা, বাট বেশিরভাগ মোশন যেগুলো কনসিকুয়েন্সিয়াল ডিরেক্টলি সেখানে প্রিন্সিপালটা এত স্ট্রং না। কিছু মোশন পাবা যেখানে প্রিন্সিপালের আধিপত্য অনেক বেশি, সেখানে তোমাকে অধিকাংশ আলোচনা করতে হবে প্রিন্সিপাল জিনিসটা কেন রাইট অথবা প্রিন্সিপাল জিনিসটা কেন রং সেটা নিয়ে, সেখানেও তুমি চাইলে কোনো কনসিকুয়েন্সিয়াল আলোচনা নিয়ে আসতে পারো। সো এই হচ্ছে আমার সেকেন্ড অংশ, সেশনের সেকেন্ড অংশের আলোচনা যে হাউ টু অ্যাপ্রোচ এ মোশন। আরো অনেক মোশন তোমরা পাবা hellomotion.com, hello motion ওয়েবসাইটে গেলে অনেক মোশন পাবা। debatemotion.com, debatemotion.com এ পাবা অনেক মোশন। সেখানে গিয়ে যদি মোশন গুলা ঘাটাঘাটি করো তুমি নিজেই হয়তো মোশনের অনেক ক্যাটাগরি বের করতে পারো। সো কোনো কোয়েশ্চেন থাকলে এখন আমরা কোয়েশ্চেনে যেতে পারি এবং আনসার করতে পারি, কারণ আমার সেশন মোটামুটি শেষ। আমার এই স্লাইডে আরেকটা পার্ট ছিল হাউ টু রিবাট প্রিন্সিপাল আর্গুমেন্ট। সো আমার যেহেতু মনে হয়েছে যেহেতু পরের সেশনটাই প্রিন্সিপাল আর্গুমেন্টেশনের সেশন, সো আমি ওই অংশটা বাদ দিয়ে দিছি। ওটা থাকলে অনেক বেশি সময় লাগতো যে কিভাবে আমরা প্রিন্সিপাল আর্গুমেন্টকে রিবাট করব। সো কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আমি আগে একটু আনসার করে ফেলি। ক্যান ইউ প্লিজ রিপিট হাউ উড আই ডিসাইড whether the motion is consequential or principal? মাজেদা মাহবুব, এই কোশ্চেনটা সম্ভবত আমি আনসার দিছি, আই হোপ তোমার এখন ক্লিয়ার। কারণ কোন মোশনই অ্যাবসলিউটলি প্রিন্সিপাল না অথবা অ্যাবসলিউটলি কনসিকুয়েন্সিয়াল না, এটা মিক্সচার হইতে পারে, বাট একটা জিনিসের আধিপত্য থাকতে পারে। এটা তুমি যখন অনেকগুলা মোশন দেখবা এবং পৃথিবীতে এক্সিস্টিং প্রিন্সিপাল গুলোর সাথে পরিচিত হবা তখন তোমার কাছে এটা ইজি মনে হবে যে রাইট টু মানে তোমার রাইট অফ প্রিন্সিপাল অফ রাইট, প্রিন্সিপাল অফ তোমার রেসপন্সিবিলিটি, বেশিরভাগ সময় প্রিন্সিপাল অফ রাইটটা কাজে লাগে যে এটা রাইট আছে কি নাই এই সিদ্ধান্ত নেওয়াটা। সো এই জিনিসগুলো অথবা প্রিন্সিপাল অফ চয়েস, কারো চয়েস আছে কি নাই এরকম, অথবা ডেমোক্রেসির কিছু প্রিন্সিপাল আছে, মানুষের প্রাইভেসি সিকিউরিটির প্রিন্সিপাল আছে। তো এইসব জিনিসগুলোর সাথে যখন পরিচিত হবা তখন তুমি ইজিলি বুঝতে পারবা যে এই মোশনটাতে প্রিন্সিপাল ডমিনেন্ট নাকি কনসিকুয়েন্স ডমিনেন্ট, এটা বুঝতে পারবা। রোমান্টিসাইজেশন অফ ভায়োলেন্স, এই মোশনের অপোজিশনে একটা আর্গুমেন্টকে এই স্ট্রাকচারে দেখাবেন। সময় লাগবে কারণ একটু চিন্তা ভাবনা করে 4টা স্টেপ বের করতে হয়। দিস হাউস রিগ্রেটস দ্য রোমান্টিসাইজেশন অফ ভায়োলেন্স। আচ্ছা, এটার অপোজিশনে ভায়োলেন্সকে কেন রোমান্টিসাইজ করতে দেয়া? হ্যাঁ, অনেক ধরনের আর্গুমেন্ট আছে, লাইক রোমান্টিসাইজেশন যদি ভায়োলেন্সকে আমরা যখন দেখাই তখনই কিন্তু আমরা ওই ভায়োলেন্স কেন সৃষ্টি হয়েছে সেটা বুঝতে পারি। ধরো নার্কোসে যখন আমরা পুরো চিত্রটা দেখতে পারছি তখনই কিন্তু আমরা বুঝতে পারছি যে একটা মাফিয়ার কিভাবে জন্ম হয়, একটা মাফিয়া সোসাইটির কোন অংশ কি কি জিনিস তারে পেট্রোনাইজ করে মাফিয়া হওয়ার জন্য। সো এই জিনিসটা তুমি এই লেয়ারে আনতে পারো যে আমরা এই জিনিসগুলো যখন রোমান্টিসাইজ করা হয় ভায়োলেন্সকে, তখন এই রোমান্টিসাইজেশনের ফাঁকে ফাঁকে অনেক জিনিস উঠে আসে যেটা আমরা বুঝতে পারি। সো বুঝতে পারলে আমরা অ্যাকশন নিতে পারি। সো এখানে একটা সিরিজের এক্সাম্পল দিতে পারো, নার্কোসের এক্সাম্পল দিতে পারো। সো এবং এটা এক্সিস্ট করা কেন ইম্পর্টেন্ট লাস্ট ইয়ারে এটা বলতে পারবো যে আদারওয়াইজ শুধু পজিটিভটা দেখে আমরা কখনো কমপ্লিট ডিসিশন নিতে পারবো না। যে ভায়োলেন্স নাই অথবা ভায়োলেন্সকে সবসময় খারাপ ভাবে দেখানো হয়, এটা দেখে পূর্ণাঙ্গ চিত্র আমি পাবো না। সো এটা কেন ইম্পর্টেন্ট এই জায়গাতে আলোচনা করতে পারো। হাউ ডু ইউ অ্যাপ্রোচ অ্যান আর্গুমেন্ট হোয়েন ইউ ডোন্ট হ্যাভ এনাফ ডাটা অর রিজনিং অন অ্যান আর্গুমেন্ট বাট ইটস ইম্পর্টেন্ট ফর দ্য মোশন? আচ্ছা, এটা হচ্ছে একটা মানে খুব টাফ সিচুয়েশন যে আমার কাছে ডেটা নাই, রিজনিং নাই, কিন্তু এই আর্গুমেন্টটা আমার এস্টাবলিশ করা জরুরি। তখন আমরা সাধারণত 2-3টা কাজ করি।
মেইন কাজ যেটা করি সেটা হচ্ছে ব্রেইন স্টর্মিং। সো ডিবেটের ইম্পর্টেন্সটা এখানেই, কেন আমার ডিবেটটা দরকার, কারণ ডিবেট মানে এই যে সিচুয়েশনটা ইমন ব্যাখ্যা করলো, ডিলেমাটা, ডিবেট আপনাকে বারবার এই ডিলেমায় ফেলবে। কারণ পৃথিবীতে এত বিষয় নিয়ে আলোচনা হয়, এত ডিসকোর্স আছে, এত পক্ষে বিপক্ষে কথা আছে, যা আমাদের পক্ষে সবকিছু কভার করা সম্ভব হয়ে ওঠে না অনেক পড়াশোনা করার পরে। তো আপনি যখন এরকম ডিলেমাতে পড়বেন, তখন আপনার কাছে যখন কোনো রিজনিং থাকবে না, কোনো ডেটা থাকবে না, তখনই কিন্তু আপনার ব্রেইনের উপর প্রচন্ড প্রেসার পড়বে। আচ্ছা তাহলে এই ব্যাপারটা কিভাবে হবে, এই ব্যাপারটা কেন হয়। এই যে বারবার ব্রেনকে কোয়েশ্চেন করবেন, স্টর্মিং করবেন, তখনই কিন্তু আস্তে আস্তে জাস্টিফিকেশন মনে পড়বে, রিলেটিভিটি মনে পড়বে, যে কিভাবে আমি আরেকটা জিনিসের সাথে জিনিসটাকে রিলেট করব। সো কতগুলো কমন টেকনিক আছে এই স্টর্মিং এর। একটা হচ্ছে থট এক্সপেরিমেন্ট। ধরো রিয়েল লাইফের কোনো এক্সাম্পল আমার কাছে নাই, তখন আমি নিজে নিজে একটা এক্সাম্পল বানাই ফেলবো। আরেকটা হইতে পারে ধরো থট এক্সপেরিমেন্ট করার পাশাপাশি যেটা অলরেডি বলে ফেলছি, রিয়েল লাইফের সাথে কানেক্ট করতে পারি চাইলে, তখন এটা জিনিসটা বোঝা সহজ হয় যে আসলে কি এটা এভাবে হয়। সো একটা মোশন নিয়ে এখানে অল্প একটু আলোচনা করতে পারি, যে ধরো তোমাকে মানে মানে পশু পাখির যে মালিকানা, এই জিনিসটাকে আমরা সমর্থন করি না, যে গৃহপালিত পশু মানে পশু পাখিকে আমরা পোষ মানায় রাখি, এই জিনিসটাকে সমর্থন করি না। সো এই জিনিসটা কেন সমর্থন করি না, এখন তো আমার দেখাইতে হবে যে ভাই আমি এটা সমর্থন করি না, কিন্তু আমার কাছে কোনো আর্গুমেন্ট নাই। তখন আমি একটু থট এক্সপেরিমেন্টে যাইতে পারি, যে আচ্ছা ঠিক আছে, লেটস অ্যাজিউম এ ওয়ার্ল্ড যেখানে এলিয়েনরা বসবাস করে। ওই ওয়ার্ল্ডে আলটিমেটলি আমাদের পৃথিবী ধ্বংস হয়ে গেছে, আমরা কিছু মানুষ বেঁচে ছিলাম, আমরা ওই ওয়ার্ল্ডে যাইতে হয়েছে থাকার জন্য। কিন্তু শর্ত হচ্ছে ওই ওয়ার্ল্ডে আমরা এলিয়েনের পোষ্য হইতে হবে। এলিয়েন আমরা যেমন বিড়াল পুষি, তোমার এই যে কুকুর, তারপরে ধরো এই যে আমাদের গরু তো আছে, সো এদেরকে যেরকম আমরা একদম পোষ্য বানাই রাখি, এলিয়েন আমাদেরকে এরকম মানে রাখবে। সো ওই ওয়ার্ল্ডটাকে আমি প্রিফার করি, ওই ওয়ার্ল্ডে কি আমি হ্যাপি হব না? ডেফিনেটলি। সো আপনি কিভাবে মনে করতেছেন যে একটা বিড়াল অথবা একটা গরু আপনার কাছে পোষ মেনে আছে, এজন্য সে খুবই ভালো ফিল করতেছে? এখন কিন্তু একটু রিলেভেন্ট মনে হচ্ছে। আচ্ছা কুকুর বা বিড়ালটাকে আমি যতই আলিশান ভাবে রাখি না কেন, আমি আসলে জানি না, কারণ তার সাথে তো কমিউনিকেট করার আমার কোনো ল্যাঙ্গুয়েজ নাই। সে এই লাইফটা লিড করতে চায়, নাকি সে বনে বাদরে ঘুরতে চায়, ঘাস খাইতে চায় মাঠে, অথবা মানুষের বাসায় চুরি করে মাংস খাইতে চায়। সো কাউকে ভালো রাখলেই, সো এলিয়েনরা যদি আমাদেরকে ভালো রাখে, সারাদিন গলায় একটা রশি লাগাই রাখে আর প্রচুর ভালো ভালো খাবার দেয়, এবং সে যেটা বলে আমাকে সেভাবে চলতে হয়, সে যেখানে যেখানে যাইতে দেয়, আমার এর বাইরে যাওয়ার সুযোগ নাই, ওই লাইফ কিন্তু আমার জন্য ওর্থ লিভিং না কোনোভাবেই। সো ঠিক তেমনি ভাবে একটা কুকুর অথবা বিড়াল যাকে আমি খুব ভালো ভালো খাবার দিই আর মনে করতেছি যে সে তো খুবই হ্যাপি, আসলে কিন্তু সে হ্যাপি না। সো এই যে একটা থট এক্সপেরিমেন্ট ক্রিয়েট করলাম, এটা কিন্তু আমার মাথায় হয়তো ওই সময় ছিল না, কিন্তু এই ব্রেনের উপর প্রেসার পড়লে এইসব জিনিস বের হয়ে আসবে। সো এই জন্যই আসলে মূলত ডিবেটটা দরকার। ডিবেট কিন্তু, এই ফাঁকে একটু এক্সট্রা কথা বলে নি, ডিবেট কিন্তু কখনোই সত্য মিথ্যা উদ্ঘাটন করার কোনো মাধ্যম না। কারণ ডিবেটে আপনি নট নেসেসারিলি যে সত্য কথা বলেন, ডিবেটে আপনি প্রচুর মিথ্যা কথা বলেন, যেটা আপনি বিশ্বাসও করেন না সেটাও বলার চেষ্টা করেন, পার্সু করার চেষ্টা করেন। সো ডিবেট সত্য মিথ্যা নির্ধারণ করার কোনো উপায় না, এটা হচ্ছে আপনার ব্রেইন স্টর্মিংটা বাড়ানোর একটা উপায়, যেন আপনার ব্রেইন দ্রুত ফাংশনিং করতে পারে, দ্রুত চিন্তা করতে পারে। এটার জন্য মূলত ডিবেটটা ইম্পর্টেন্ট। কেউ যদি মনে করে আমি ডিবেট করে প্রচুর ইনফরমেটিক্স নিব, প্রচুর জিনিসপত্র শিখতে পারবো, দ্যাটস ফাইন, শিখতে পারবে, কিন্তু ডিবেটটাকে কখনো সত্য মিথ্যার নির্ণায়ক হিসেবে নেওয়া উচিত না। কারণ ডিবেটের মডেলটাই এরকম যে আজকে যেটার পক্ষে আপনি বলছেন, কালকে সেটার বিপক্ষে বলবেন। সো ডিবেটের অবজেক্টিভ দুইটা রাখা উচিত, একটা হচ্ছে আমি একটা জিনিসকে ভিন্ন ভিন্ন পার্সপেক্টিভ থেকে দেখতে পারবো, 2 নাম্বার হচ্ছে আমি আমার প্রচুর ব্রেইন স্টর্মিং হবে। আচ্ছা ভাই, প্রেপ টাইম স্ট্রেস হ্যান্ডেল করবো কিভাবে? শুধুই প্র্যাকটিস না, প্রেপ টাইম স্ট্রেস হ্যান্ডেল করার জন্য অনেকগুলো রিসোর্স আছে। প্রেপ টাইম ইউটিলাইজেশন লিখে আপনি ইউটিউবে সার্চ দিবেন, তাহলে অনেক বিখ্যাত বিখ্যাত স্পিকারের সেশন চলে আসবে, তারা কিভাবে প্রেপ টাইম ইউটিলাইজ করার জন্য টেকনিক সাজেস্ট করছে সেটা দেখতে পারবেন। সো আপাতত অল্প করে এটাই, আমি আর কোনো কোয়েশ্চেন দেখতেছি না, 4:18 বাজে। সো আমি দ্রুতই শেষ করে দিব, এর মধ্যে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে বলতে পারেন। ওকে, আর কারো কোশ্চেন থাকলে হয় লিখেও দিতে পারেন বা পারো, বা সরাসরি আনমিউট করে কথাও বলতে পারো। আমরা আরো 5-6 মিনিট সময় সম্ভবত পাবো, এরপর সাইট জয়েন করবে। আচ্ছা, যারা প্রশ্ন করেনি, ঠিক আছে, আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে। দীপ, ইসমেতা, বৈশাখ, সরি বৈশাখ মনে হয় প্রশ্ন করেছিল। আচ্ছা, বৈশাখ, রাহাত,
সৌরভ সানজিদা। আচ্ছা ওকে, সৌরভ একটা কোয়েশ্চেন করছে যে অ্যাক্টর ডিবেটটা বুঝলাম না, থ্যাংক ইউ। না বুঝলে কোয়েশ্চেন করার জন্য, তাহলে আমি বুঝতে পারবো যে আমি জিনিসটা হয়তো ওইভাবে বুঝাইতে পারি নাই। সো এটা একটু রিপিট করি। সেটা হচ্ছে যখন আমি বলি, মোশনে যখন বলে দেয় যে অমুক হচ্ছে একজন অ্যাক্টর, মানে অ্যাক্ট করছে, কাজ করছে। যেমন ধরো, this house as liberal democracy would actively boycott major sporting events in any non-democratic country. তখন কিন্তু আমাকে দেখতে হবে কে বয়কট করবে। লিবারাল ডেমোক্রেটিক কান্ট্রি গুলো, সেখানে কাজটা কে করবে? লিবারাল ডেমোক্রেটিক কান্ট্রি গুলা। সেম ভাবে দিস হাউস অ্যাজ ইসরায়েল would end compulsory military service. সো কে মিলিটারি সার্ভিস এন্ড করবে? ইসরায়েল। ওকে, সেখানে কাজটা কে করতেছে? ইসরায়েল। যেখানে এরকম স্পেসিফিক ভাবে কে কাজটা করবে সেটা বলা আছে, সেখানে ওই ব্যক্তি, ওই সংস্থা অথবা ওই রাষ্ট্রের দৃষ্টিকোণ থেকে তোমাকে পুরো ডিবেটটা করতে হবে। এই জন্যই অ্যাক্টর মোশনে যিনি অ্যাক্ট করেন তার দৃষ্টিকোণ থেকে, তার লেন্স থেকে ডিবেটটা করতে হয়। সো এটাই হচ্ছে অ্যাক্টর মোশন। আমি যদি অন্য একটা মোশন দিয়ে বলি, দিস হাউস সাপোর্টস এশিয়ান ভ্যালুস ওভার ওয়েস্টার্ন ভ্যালুস, এখানে কিন্তু কোনো স্পেসিফিক অ্যাক্টর নাই। কে এশিয়ান ভ্যালুকে প্রিফার করবে ওভার ওয়েস্টার্ন ভ্যালু, এটা কিন্তু বলা নাই। তাহলে এখানে কার দৃষ্টিকোণ থেকে ডিবেট করব? একজন সাধারণ রেশনাল মানুষের দৃষ্টিকোণ থেকে আমরা ডিবেট করব। যে ঠিক আছে, আমি একজন সাধারণ মানুষ, আমি মনে করি ওয়েস্টার্ন ভ্যালুস থেকে এশিয়ান ভ্যালুসটা বেটার। কেন বেটার? কারণ এটার মধ্যে কালেকটিভ ইন্টিগ্রিটি আছে, এটার মধ্যে কালেকটিভ হ্যাপিনেস আছে। এই কারণে আমি মনে করি যে এশিয়ান ভ্যালুসটা গুরুত্বপূর্ণ। সো যেখানে এরকম জেনেরিক মোশন, নিউট্রাল মোশন দেয়া আছে, সেখানে কিন্তু একজন সাধারণ রেশনাল মানুষ যেভাবে আলোচনা করে আপনিও সেভাবে আলোচনা করবেন। কিন্তু যেখানে স্পেসিফিক ভাবে অ্যাক্টরের কথা বলা আছে, সেখানে অ্যাক্টরের লেন্স থেকে আলোচনা করতে হবে। তো এটাই হচ্ছে অ্যাক্টর মোশন। সো আমার মনে হয় যে আর কারো কোনো কোয়েশ্চেন নাই, মোটামুটি আলোচনা শেষ আমার। সো কারো কোনো দরকার থাকলে নক দিতে পারবেন, আমি আছি। আর সবাইকে এসএলএস কে ধন্যবাদ এরকম একটা সুন্দর আয়োজন করার জন্য। আর যারা কষ্ট করে এতক্ষণ ছিলেন, আপনাদের সবাইকেও ধন্যবাদ। কারণ আসলে সেশন অনেক সময় শুনতে ভালো লাগে না, বিরক্ত লাগে। আমার নিজেরই বিরক্ত লাগতো যখন আমি নিজে ডিবেট করতাম, কিন্তু বাধ্য হয়ে শুনতে হইতো। সো ওই কারণে শুনতাম, শোনার চেষ্টা করতাম। আর স্পেশালি যদি সেশনটা ভালো না হয় তাহলে খুবই বিরক্ত লাগে শুনতে। সো এই জন্য আই এম নট শিওর যে কি অবস্থা আমার, আপনাদের কতদূর ভালো লাগছে কতদূর বিরক্ত লাগছে, বাট আই ট্রাইড মাই বেস্ট। সো সবাইকে অনেক ধন্যবাদ থাকার জন্য, মানে আমার ধৈর্য ধরে শোনার জন্য। সো আপাতত যদি আর কোনো কথা না থাকে তাহলে আমি বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ আসার জন্য। আপনি আমাদেরকে ধন্যবাদ দিচ্ছেন, কিন্তু আসলে আপনি অনেক সময় দিয়েছেন। এবং সত্যি কথা হচ্ছে, এখানে যারা পার্টিসিপেন্ট আছে বা বাকিরা গেস্ট আছে, সবাই আছে। শান্ত ভাই আসলে এখানে যে টপিক গুলো নিয়ে শান্ত ভাই কথা বলেছে, এগুলো হচ্ছে বেসিক্যালি প্রচুর সময় লাগে বলতে, 3-4 ঘন্টার মতো সময় লাগে পুরোপুরি বোঝাতে। উনি এটা শর্টে বুঝিয়ে দিয়েছেন। এটা হচ্ছে খুবই আম, মানে খুবই একটা বড় একটা টাস্ক যেটা উনি করতে পেরেছেন অনেক কম সময়ে। সো এটা ওনাকে অনেক অনেক থ্যাংক ইউ, অ্যান্ড উই অ্যাপ্রিসিয়েট ইট, বিকজ এমন সময়ে আমরা এগুলো এই উদ্যোগ নিয়েছি যখন হচ্ছে আহ, সবাই আসলে সময় ভাবে দিতেও পারে না, এবং ডিবেটের ব্যাপারে আহ, নিজেকে এঙ্গেজও করতে পারে না। সো এই ক্ষেত্রে হচ্ছে এই ধরনের ওয়ার্কশপে শান্ত ভাইদের মতো মানুষরা থাকলে আসলে সুবিধা হয়, কারণ ওনাদের এক্সপিরিয়েন্স হচ্ছে অনেক ক্ষেত্রে হেল্প করে। যেমন তাহাফিব একটা মোশনের কথা বললো, রোমাটাইজেশন। তো এটা হচ্ছে আমারই ব্যর্থতা যে এটা কয়েকদিন আগে আমাদের সেশনে মোশন ছিল, এবং আমি ওদেরকে প্রবাবলি ভালো মতো এটা বুঝাই দিতে পারিনি যে অপোজিশন থেকে ডিবেটটা কেমন হতে পারে। তো আমি অ্যাডজুডিকেট করেছিলাম। তো দেখা গিয়েছে যে এটা আসলে বুঝাতে পারিনি। তো এইসব ক্ষেত্রে হচ্ছে শান্ত ভাই বা আমাদের সেকেন্ড স্পিকার সাইদ, ওরা হচ্ছে অনেক ভালো একটা ইয়ে এনে দিতে পারে আর কি।
তারা আরেকটা ভালো পার্সপেক্টিভ দিতে পারে এসব ডিবেটে, কারণ তাদের ওই এক্সপিরিয়েন্সটা আছে। তো থ্যাংক ইউ শান্ত ভাই অ্যাগেন ফর ইয়োর টাইম। আর আমি জানি অনেক কষ্ট করতে হয়েছে আপনাকে পুরা আর না না প্যারা নাই, তোমাদেরকে অনেক ধন্যবাদ। তো সবাই ডিবেট করো, শান্ত, ডিবেট। হ্যাঁ হ্যাঁ, কি অবস্থা? এটাকে ইমি। আমি একটু জিনিসপত্রগুলো বলার চেষ্টা করবো, পাশাপাশি হচ্ছে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে হচ্ছে জিনিসপত্রগুলো রিলেট করানোর চেষ্টা করবো যে কোন সিচুয়েশনে আমরা আসলে কিরকম করছিলাম। তো এর আগে হচ্ছে আপনারা যারা এতক্ষণ আসলে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যে মানে এত লং টাইম সেশন আসলে একটু বোরিং বা একটু হেক্টিক হয়। তো ওই জায়গাটা থেকে আমি একটু প্রথমে ইন্সপায়ার করার চেষ্টা করি আর কি। মানে ইমন ভাই বা মেহবুবা আপুরা আছে আমার সিনিয়র, বাট অনেকেই হয়তো আমার জুনিয়র। তো আমি এখন 4th ইয়ারে পড়ি। তো ইমন ভাইদের কাছে আমি ছোট, বাট অন্যদের কাছে হয়তো আমি এখন একটু বড় হয়েছি। তো জিনিসটা হচ্ছে আসলে ডিবেটের জন্য এই স্যাক্রিফাইস গুলো করতে হয় আর কি। মানে এইরকমও হয়েছে যে আমরা সকালবেলা ক্যাম্পাস গেছি, তো আমার হচ্ছে একাডেমিক ঝামেলা চলতেছিল, তো 8টা ট্রেনে ক্যাম্পাস গিয়ে একাডেমিক ঝামেলা মিটমাট করছি, 1:30 থেকে সেশন করছি। তো 5:30 ট্রেনে এসে আবার হচ্ছে টিকিট করাইছি, টিকিট করাই আবার ঢাকায় গেছি টুর্নামেন্ট করার জন্য। এইরকমও হয়েছে আর কি। বা দেখা গেছে ফয়সাল ভাইয়ের সাথে পুরা রাত ধরেই বসে বসে হচ্ছে কেস প্রিপেয়ার করতেছিলাম যখন ডব্লিউডিসির প্রিপারেশন নিচ্ছিলাম, মানে যে ডব্লিউডিসিটা আনফরচুনেটলি আমরা করতে পারি নাই। তো এই জিনিসপত্রগুলো একটু মাঝে মাঝে হচ্ছে এই প্যারাগুলো নিতে হবে আর কি। মানে হয়তো একটা ডে লং সেশন বা হচ্ছে অনেকগুলো ট্রেনিং সেশন একসাথে, তো এই প্যারাপত্রগুলো নেওয়াটা শিখতে পারলেই হচ্ছে আমরা আসলে ইমপ্রুভ করতে পারবো, যেটা আমার কাছে মনে হয় আর কি পার্সোনালি। কেননা আমরা একটু মানে এইটা হচ্ছে একটা কো কারিকুলার অ্যাক্টিভিটি বা এটা হচ্ছে একটা ভলান্টিয়ার মানে ভলান্টারি অ্যাক্টিভিটি। তো এই জায়গাটাতে আসলে আমাদের নিজেদেরকে একটু স্যাক্রিফাইস গুলো করতে হবে আর কি। হয়তো আমরা মানে এখন যে আপনারা এতক্ষণ বসে আছেন, তো আপনারা হয়তো অনেকে ভাতটাও খাইতে পারেন নাই, বা অনেকে হয়তো ফ্যামিলি মেম্বারদের প্যারা খাইতেছেন যে এক রুমে এতক্ষণ বসে কানে হেডফোন লাগাই হচ্ছে জিনিসপাতি কি কি সব বলতেছে। তো এই প্যারাগুলো হচ্ছে একটু মানে স্যাক্রিফাইসের লেভেল আসলে, আর কিছুই না। তো এই জিনিসপত্রগুলো একটু পজিটিভলি দেখার চেষ্টা করবেন। এখন আমি হচ্ছে প্রেড টাইমের আলোচনাটাতে ঢুকি। তাসমিউর যেহেতু হোস্ট, তো আমি হচ্ছে তোমার অনুমতি নিয়ে একটু বলতেছি যে আমাকে যদি মাঝখানে কেউ ইন্টারাপ্ট করতে চান করতে পারবেন, ঠিক আছে? মানে আমার মনে হয় যে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে যদি আপনাদের কোয়েশ্চন থাকে, তাহলে ওইটা আসলে একদম শেষে কোয়েশ্চন আনসার সেশন পর্যন্ত ওয়েট আপনারা চাইলে করতে পারেন। বাট আপনারা যদি প্রেফার করেন যে না এই টপিকটার মাঝখানেই এই কোয়েশ্চনটা করবো, তাহলে ওই কোয়েশ্চনটা আপনারা করতে পারবেন আর কি, সমস্যা নেই। তো প্রেপ টাইম নিয়ে যদি কথা বলা শুরু করি, তাহলে প্রেপ টাইমে আমাদের হচ্ছে 2-3টা জিনিস একটু খেয়াল রাখতে হয়, যে কিভাবে আসলে আমরা মানে ভালো প্রিপারেশন নিতে পারি, বা কিভাবে আসলে জিনিসপত্রগুলো আমরা একটু স্ট্রাকচারালি নিয়ে হচ্ছে ডিবেট হাউসে ঢুকতে পারি। এখন ডিবেটের ব্যাপারটা হচ্ছে আপনাকে এইটার জন্য সবসময় প্রিপেয়ার থাকতে হবে যে আপনাকে যে কোনো সময় একটা ইনস্ট্যান্ট কল নিতে হবে, বা যে কোনো সময় একটা ইনস্ট্যান্ট সিচুয়েশন ফেস করতে হবে। তো এরপরও এমন কিছু জিনিস থাকে যেগুলো হচ্ছে আমরা যদি সেট করে নিয়ে উঠি, মানে আমরা যদি মোটামুটি এই জিনিসপত্রগুলো স্ট্রাকচারালি ঠিক করে নিয়ে উঠি, তাহলে হচ্ছে ইনস্ট্যান্ট যে ডিসিশন গুলো ওই ডিসিশন গুলো আমরা হচ্ছে ইজিলি নিতে পারবো, বা ইনস্ট্যান্ট যে ডিসিশন গুলো ওইগুলো নেওয়ার ক্ষেত্রে আমরা আর আলাদা প্রেশার ফিল করবো না। তো এই জিনিসপত্রগুলো আসলে কি, প্রথমত প্রেড টাইম নিয়ে যখন আমি কোনো একটা সেশন নেই, তখন আমি একটা কথা হচ্ছে সবাইকে বলার চেষ্টা করি, সেটা হচ্ছে আপনি যখন মোশনটা হাতে পাইছেন, বা যখন থেকে আপনি ধরেন মোশনটা নিয়ে চিন্তা ভাবনা করা শুরু করছেন, এর আগে আপনার একটা কাজ আছে, সেটা হচ্ছে অ্যাচ কোড থেকে সবসময় মোশনের একটা ক্ল্যারিফিকেশন নেওয়া। এখন জিনিসটা অনেকের কাছে এইরকম হইতে পারে যে মোশনটা তো আমি বুঝতেছি, তাহলে আসলে অ্যাচ কোড থেকে ক্ল্যারিফিকেশন নিব কেন? এখন এইটার ছোট্ট একটা হচ্ছে আপনার অ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজটা হচ্ছে আপনি যখন অ্যাচ কোড থেকে ক্ল্যারিফিকেশন নিবেন, তখন আসলে আপনার ডিবেটটা মানে স্লাইটলিও ট্র্যাকের বাইরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। তো এই কাজটা হচ্ছে আপনারা সবাই একটু করার চেষ্টা করবেন, যে একটা মোশন, সেটা বাংলা হোক ইংরেজি হোক, একদম সিম্পল একটা মোশন হোক, একটা কনটেক্সচুয়াল মোশন হোক, একটু অ্যাড করতে থেকে ক্লারিফিকেশন নিয়ে নেবেন যে আসলে এই বিতর্কটা মানে ওনারা কোন জায়গায় চাইতেছে, বা এই বিতর্কটা আসলে মানে কোন কন্টেনশনটার ভিত্তিতে হইতেছে। এটা হচ্ছে প্রথম সাজেশন। দ্বিতীয়ত, একটা মোশন পাওয়ার পর আমি একটু রিয়েল সিনারিওতে কথাবার্তা বলি। তো আমি যদি একটা ন্যাশনাল টুর্নামেন্ট ধরে কথাবার্তা বলি, তাহলে বা আমি যদি ইভেন ইফ আমার মানে আমাদের ইন্টারনাল মানে আপনাদের ইন্টারনাল সেশন হয়, আমাদের ইন্টারনাল সেশন হয়, তো এটা শুরু। তো ওইখানে কিন্তু
স্থায়ী তাই যদি শোনা যায়, তোমার কথা আর শোনা যাচ্ছে না মনে হয়। ওকে, আচ্ছা ঠিক আছে, যদি শোনা যায় তাহলে ঠিক আছে। আমি ইমন ভাই, আমি আপনাকে হচ্ছে ইয়ে দিচ্ছি, পোস্ট করতেছি, আমি বের হয়ে আবার